ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো দেখো, আজকে আমরা পড়বো সরল দোলন গতি। হ্যাঁ, সরল দোলন গতির কিছু ব্যবহার। আমরা তো এতদিন পর্যন্ত সরল দোলন গতি সম্পর্কে পড়ে আসছি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব এই যে আমরা সরল দোলন গতি পড়ে আসছি তার অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় আছে সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তো আজকে আমাদের পড়া হবে সরল দোলন গতির ব্যবহার। আচ্ছা, মানে কোথায় কোথায় আমরা সিম্পল হারমোনিক মোশন দেখতে পারবো বা কোথায় ইউজ করা যাবে সেই জিনিসটা আমরা আজকে দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে সিম্পল হারমোনিক মোশন কোথায় কোথায় আমরা দেখি। আচ্ছা বাচ্চারা এদিকে তাকাও, এটা একটা সুরশলাকা। সুরশলাকা, তো এটার গায়ে লেখা আছে 512 লেখা আছে। 512 লেখা মানে হচ্ছে সে প্রতি সেকেন্ডে 512 বার কম্পন দেয়, মানে এটা তার ফ্রিকোয়েন্সির মান। আচ্ছা, তো আমি যদি এটাকে বাজাই, দেখো একটু বাজাই, দেখো তো সাউন্ড হয়। সাউন্ডটা কি তোমরা শুনতে পাচ্ছ? এটা কমেন্টে জানাই দাও। দেখো তো কি সুন্দর সাউন্ড, দেখো কি সুন্দর। তো যাই হোক বাচ্চারা, তাহলে এই যে সুরশলাকাটা আছে সে কিন্তু কাঁপতেছে। হ্যাঁ, তাহলে এই যে কাঁপাটা আছে না, এই কাঁপাটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন, সেইরকম করে কাঁপে কাঁপে, এই দেখো এরকম করে কাঁপে। ঠিক আছে, তাহলে কম্পমান সুরশলাকার যে তোমার গতি সেটা হচ্ছে কি সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে একটা উদাহরণ তুমি বুঝলা। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দেখো, তোমরা তো গিটার চিনো তাই না? দেখো কি সুন্দর একটা গিটার রাখতেছি। ওকে, এটা হচ্ছে গিটার। হ্যাঁ, ওকে ওকে, তো দিকে তাকাও। তাহলে আমাদের এই যে গিটারটা আছে, তাহলে এই গিটারের যে তারগুলো আছে বুঝছো, এই তারগুলো আছে, এই তারকে যদি আমরা কি করি বলতো, টিউনিং করি, মানে একটু বাজাই, একটু টান দিয়ে ছেড়ে দেয়, তাহলে সেরকম করে কাঁপবে কি না? হ্যাঁ, তাহলে তার এই যে কম্পন, এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। মজা না? ওকে, হ্যাঁ, তাহলে আমরা গিটারের তারের যে গতি সেটাও সিম্পল হারমোনিক মোশন। তাহলে এক তারার গতি এগুলো কি হবে কিনা? হ্যাঁ, এরকম যদি টানা তার হয়, আমরা যদি এরকম করে বাজাই, তাহলে মোটামুটি যদি এভাবে কাঁপে, আমরা বলবো যে হ্যাঁ এটা সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে। আচ্ছা, তাহলে আরো কোথায় কোথায় দেখা যায় সেটা একটু দেখো। তুমি হচ্ছে এই যে তোমরা যে স্পিকার তো দেখছো না, তুমি দেখবা যে স্পিকার কি হয়, যখন কোনো মিউজিক বাজে বা কোনো কিছু বাজে, স্পিকার দেখবা যে এরকম করে কাঁপে। কেমন করে কাঁপে? এরকম করে কাঁপে। বুঝছো তো না? ধুম ধুম করে কাঁপে না? হ্যাঁ, এরকম করে কাঁপে। তাহলে এই যে তার পর্দা, যেটা পর্দাটা যে এরকম করে কাঁপে, এই কাঁপাটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন। এই বুঝছো কি না? আরে দেখো না, এই যে তোমার হচ্ছে এরকম না বিষয়টা দেখতে, দেখো তো এই যে তোমার পর্দাগুলা, হ্যাঁ এরকমই তো নাকি স্পিকারটা? ওকে, তাহলে এখানে কিন্তু পর্দা থাকে, তাহলে এই জিনিসটা এরকম করে কাঁপে, তাহলে এই কাঁপাটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সিম্পল হারমোনিক মোশন আছে, বাট আমাদের এই চ্যাপ্টারে বলছে তুমি দুইটা কেস একদম ভালোভাবে পড়ো, মানে দুইটার এক্সাম্পল আমরা দিব এখন, যেগুলো সিম্পল হারমোনিক মোশন, এবং এইগুলো নিয়ে অ্যানালাইসিস করাটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো এদিকে তাকাও। তাহলে আমরা তো এখানে কয়েকটা উদাহরণ দেখলাম, যে সুরশলাকার কম্পন, গিটারের তারের কম্পন, স্পিকারের ডুমডুম করে কম্পন, সবগুলো সিম্পল হারমোনিক মোশন। তাহলে আরো দুইটা দেখো, একটা হচ্ছে স্প্রিং এর, হ্যাঁ উলম্ব স্প্রিং। কি হচ্ছে বলতো? উলম্ব উলম্ব স্প্রিং এর দোলন। হ্যাঁ, উলম্ব স্প্রিং এর দোলন। আর একটা হচ্ছে সরল দোলকের গতি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সরল দোলকের গতি। হ্যাঁ, তাহলে এদিকে তাকাও, সরল দোলকের গতি, এই দুটো কিন্তু সিম্পল হারমোনিক মোশন বাচ্চারা। তো এদিকে তাকাও, মনোযোগ দাও, এই দেখো না। তো উলম্ব স্প্রিং এর দোলন মানে কি? উলম্ব স্প্রিং মানে একটা স্প্রিংকে তুমি কোনো একটা বস্তু দিয়ে ঝুলাই দিবা, তারপর তাকে টেনে ছেড়ে দিবা, দেখবা যে সেরকম করে কাঁপে। তাহলে তার এই দোলনটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমাদের এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আজকে আমরা মেইনলি এটা নিয়ে পড়বো, যে উলম্ব স্প্রিং এর দোলনটা যে সরল ছন্দিত স্পন্দন, এটা আমরা দেখাবো, এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখবো। ঠিক আছে, তারপর আরেকটা আছে সরল দোলক। দেখো, তো আমাদের এখানে একটা সরল দোলক আছে। তাহলে এই সরল দোলক তোমার, আমরা যখন এই জিনিসটাকে সামান্য একটু টেনে ছেড়ে দিব, দেখো সরল দোলককে এভাবে টানা ছাড়া যাবে না। তাহলে সিম্পল হারমোনিক মোশন হইতে হইলে তার কৌণিক বিস্তারটা 4 ডিগ্রি রেখে ছাড়তে হয়। দিলে দেখো তো এভাবে সে কাঁপবে না? হ্যাঁ, এভাবে সে কাঁপবে। দেখো কি সুন্দর করে কাঁপতেছে। তোমরা বললো না যে ভাই আপনি কাঁপাচ্ছেন, এইভাবে কাঁপতেছে। হ্যাঁ, তাহলে 4 ডিগ্রি রেখে ছেড়ে দিলে সে এইভাবে কাঁপবে না, তাহলে তার এই দোলনটাও কি হবে? সিম্পল হারমোনিক মোশন। তো আমরা সরল দোলক নিয়েও পড়বো, বিস্তারিতভাবে পড়বো, তাই এটা আমরা পরে যাব। আগে এটা শেষ করবো। আজকে আমাদের কাজ হবে উলম্ব স্প্রিং এর দোলন, তারপর আমরা পরে সরল দোলক যাব, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের আজকের কাজ কি বাচ্চারা? আজকে আমরা পড়ছি যে সরল দোলন গতির ব্যবহার কোথায় কোথায় আছে। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম, তারপর একটা এক্সাম্পল দেখলাম উলম্ব স্প্রিং এর দোলন, সরল দোলকের যে দোলন সেটাও আমরা সিম্পল হারমোনিক মোশনও চিন্তা করতে পারি, বাট 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে। তো আমরা এটা পরে আলোচনা করতেছি সরল দোলকে যখন যাব। তা আজকে আমাদের কাজ হবে উলম্ব স্প্রিং এর দোলন, এই জিনিসটা যে সিম্পল হারমোনিক মোশন সেই জিনিসটা আমরা দেখাবো। তারপর এখান থেকে আমরা অনেক কিছু শিখবো, তোমরা পাগল হয়ে যাবা। তোমরা বুঝছো কি না আজকের পড়া? সব আমাকে একটু বলো।
ঠিক আছে, এই সবাই বলো। তাহলে আমরা আজকে পড়বো কি উলম্ব স্প্রিং এর দোলন। হ্যাঁ, এই জিনিসটা, এই ব্যবহারটা আমাদের আসে, মানে আমাদের সিলেবাসে বিস্তারিত পড়তে তারা বলছে আর কি। উলম্ব স্প্রিং এর দোলন, সরল দোলকের গতি, এই দুইটা জিনিস আমরা বিস্তারিত আমাদের সিলেবাসে আছে। তবে সবগুলো বাকিগুলো এক্সাম্পলগুলো একই কনসেপ্টে হবে, সমস্যা নাই। তো তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা আজকের পর আমরা কি পড়বো আমাকে একটু কমেন্টে জানাও, বুঝছো কিনা? বুঝছো না? তোমরা অনেক ভালো, ওকে ঠিক আছে। ওকে, তো আমরা আজকের পড়া শুরু করতেছি। তাহলে আজকের পড়া হচ্ছে আমাদের একটা স্প্রিং এর মধ্যে আমরা একটা বস্তু ঝুলাবো, ঝুলাই দিলে সেটা হবে উলম্ব স্প্রিং। তাহলে তার দোলন নিয়ে আজকে আমরা পড়বো। আচ্ছা, তো মনোযোগ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি বাচ্চারা। করি না, দেখো না। আচ্ছা, তাহলে আমাদের এটা আমরা 3টা চিত্র আঁকবো, ঠিক আছে? 3টা চিত্র আমরা আঁকবো। ওকে, 3টা চিত্র আমরা আঁকবো। দেখো, খুবই দামি জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো এদিকে তাকাও। তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা আঁকতেছি, আমাদের একটা নর্মাল স্প্রিং আমরা আঁকতেছি। নর্মাল স্প্রিং, সে মনে করো নর্মালি এই অবস্থায় থাকে, একটা স্প্রিং আমরা নিলাম, ঠিক আছে? ওকে, যখন আমরা কোন এই স্প্রিংটার মধ্যে কোনো একটা বস্তু ঝুলাই দিব, কি দিব ঝুলাই দিব, হ্যাঁ, তখন কি হবে দেখো, তখন এই স্প্রিংটার এখানে থাকবে না। দেখো পাক কয়টা দিছে, 1 2 3 4, 4টা পাক দিয়ে সেই পর্যন্ত আসছে। তো আমরা যখন কোনো একটা বস্তু ঝুলাই দিব তখন সে কি হবে, নিচের দিকে নামবে। বুঝছো না, বোঝো নাই? হ্যাঁ, তাহলে এই বিষয়টা কি হবে, আমরা যখন বস্তুটা ঝুলাই দিব তখন 1 2 3 4, আহা কি সুন্দর। তো এম ভরের একটা আমরা বস্তু ঝুলাইলাম, বুঝছো কি সুন্দর না? এম ভরের বস্তু ঝুলানোর পর সে কি আর এই জায়গায় আছে না নিচে নেমে গেছে? দেখো, এই যে তার ভার কেন্দ্র নিয়ে আমরা চিন্তা করব। হ্যাঁ, তাহলে এই পরিমাণ একটা প্রসারণ হবে। হ্যাঁ, কেন এই পরিমাণ প্রসারণ হবে? দেখো, আমরা যে বস্তুটা ঝুলাই দিছি তার একটা ওজন আছে কিনা বাচ্চারা? হ্যাঁ, একটা ওজন আছে। ওজনের মান কত? mg না? হ্যাঁ, তাহলে মনে করো আমরা ধরে নিচ্ছি সেটা 100 নিউটন। কত নিউটন ধরে নিচ্ছি? 100 নিউটন। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 100 নিউটনের একটা বস্তু রাখি, তাহলে সে কতক্ষণ পর্যন্ত যে মানে দেখো, এখানে আমরা 100 নিউটনের একটা বস্তু রাখছি, তাহলে তাকে যদি আটকায় রাখতে হয় তাহলে উপরের দিকে 100 নিউটনের দরকার কিনা? হ্যাঁ, উপরের দিকে 100 নিউটন দরকার। তাহলে দেখো, যখনই আমরা এখানে একটা ভর ঝুলাইছি সে এখানে স্থির নাই, সে আরেকটু নিচে এসে স্থির হয়েছে। তাহলে এখানে স্থির হওয়ার মানে কি? এর মানে হচ্ছে এই বস্তুটার ওজন যতটুকু আছে সেম পরিমাণ একটা টান আমাদের স্প্রিং আমাদের উপরের দিকে দিয়ে রাখতেছে, এবং স্প্রিং এর টানের মানও যদি 100 নিউটন হয় তাহলে কি হবে, নিচের দিকের বল আর উপরের দিকের বল সমান হয়ে যাবে। তখন আমাদের এই বস্তুটা কি নাচানাচি করবে না স্থির থাকবে? স্থির থাকবে। বুঝছো না, বোঝো নাই? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যখন আমাদের স্প্রিংটার কোনো কিছু ঝুলাই নাই সেই অবস্থায় আছে, বাট কোনো একটা ভর ঝুলানোর পর সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণ হয়ে থামবে। হ্যাঁ, এখন এই প্রসারণটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ওজনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো দেখো, আমরা কি বললাম, যখন এম ভরের বস্তু ঝুলাইলাম তাহলে সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণ যে থামলো। আচ্ছা, সেটা এখানেও থামতে পারতো, তাই না? হ্যাঁ, এখানে থামতে পারতো, কিন্তু থামে নাই কেন? কারণ এই অবস্থায় নিচের দিকের বল বেশি, উপরের দিকে বল কম। কেন কম বাচ্চারা? তোমরা তো জানো যে সাম্যাবস্থান থেকে যত বেশি সরণ হয় তোমার উপরের দিকে বল তত বেশি হয় না? হ্যাঁ, তাহলে উপরের দিকের বল এই মানটা কিন্তু -kx এর রিলেশন বাচ্চারা, তোমরা জানো। হ্যাঁ, তাহলে এদিকে তাকাও। তাহলে এতটুকু সরণে যে পরিমাণ বল দেয়, আরেকটু বেশি সরণে বলের মান বাড়তেছে না? হ্যাঁ, তাহলে আরেকটু বেশি সরণ, বলের মান বাড়তেছে। বাড়তে বাড়তে কোনো একটা নির্দিষ্ট সরণের জন্য আমাদের যে উপরের দিকে বল, সেই বলটা যদি আমাদের এই ওজনের সমান হয় তখনই সেই জায়গায় ব্যালেন্স থাকবে। সবাইকে বুঝতে পারছি? তাহলে আমি কি বললাম, যে এই জায়গায় ব্যালেন্স থাকে না কেন? কারণ তার নিচের দিকে মনে করো 100 নিউটন আর উপরের দিকে মনে করো 10, সে এই জায়গায় থাকে না কেন? দেখো, আরেকটু বেশি প্রসারণ হয়েছে, তাহলে এই জায়গায় উপরের দিকে বল কিন্তু বাড়ছে। উপরের দিকে বল মনে করো 60 নিউটন, বাট নিচের দিকে কত? নিচের দিকে 100। তাহলে কতক্ষণ পর্যন্ত সে যাবে? যতক্ষণ পর্যন্ত না তার ওজন উপরের দিকে টানের সমান হবে। সবাই এই কথাটা বুঝছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা কি বললাম বাচ্চারা? এদিকে তাকাও। আমরা বললাম যে আমাদের কি আছে, নর্মালি আমাদের স্প্রিংটা এখানে ছিল। ওকে, যখন আমরা একটা এম ভরের বস্তু ঝুলাবো সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণ হবে, হয়ে সে আটকায় থাকবে। তাহলে যে জায়গায় সে স্থির হয়ে আছে তা সেই জায়গায় তার নিচের দিকের ওজন আর উপরের দিকের টান সমান হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিয়েছি সে এই পরিমাণ প্রসারণ হয়ে আটকে আছে। আচ্ছা বলো তো, এই পরিমাণ প্রসারণ হইলে উপরের দিকে টানের মান কত হবে? দেখো, আমাদের রিলেশন কিন্তু -kx। তাহলে সাম্যাবস্থান থেকে x পরিমাণ প্রসারণ হইলে kx, x পরিমাণের জন্য kx, বাট এই ক্ষেত্রে যে সরণ সেটাকে আমরা x না বলে ই দ্বারা প্রকাশ করছি, এই জন্য আমরা এটাকে kx না বললে বলবো কেই। বুঝছো না, বোঝো নাই বাচ্চারা? এই বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এম ভরের বস্তু ঝুলানোর পর সে এমন একটা জায়গায় আটকাবে যে জায়গায় তার নিচের দিকের ওজন আর উপরের দিকের যে টান সেটা সমান হবে। তাহলে এই জায়গার জন্য ওজন আর টানের মান সমান। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে বলো।
বুঝছো না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে বাচ্চারা, এবার মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। তাহলে আমরা কি বলতেছি শোনো, এই দেখো দেখো। আচ্ছা তাহলে এটাকে আমরা মনে করো 1 নম্বর চিত্র বলতেছি, হ্যাঁ এটা আমাদের 2 নম্বর চিত্র, ঠিক আছে। আর এটা আমরা আরেকটা আঁকবো, এটা আমাদের 3 নম্বর চিত্র, ওকে। তাহলে আমরা 2 নম্বর চিত্র থেকে আমরা কি বুঝলাম বাচ্চারা? 2 নম্বর চিত্রে আমরা বুঝলাম যে 1 নম্বর চিত্রে কোনো কিছু আমরা ঝুলাই নাই। তাহলে আমরা কি কাজ করছি, যদি আমরা একটা এমভরের বস্তু ঝুলাই তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ সরণ হয়ে আটকে যাবে, আর নড়াচড়া করতে পারবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি সে একটা এমভরের বস্তু ঝুলানোর পর এই পরিমাণ প্রসারণ হয়ে আটকায়। তাহলে যেখানে সে আটকে গেছে এই জায়গায় কিন্তু তার কোনো মোশন নাই, কোনো গতি নাই, হ্যাঁ তাহলে ভেলোসিটিও নাই, সে স্থির আছে। আচ্ছা তো এখন মনোযোগ দাও, তাহলে এই জায়গায় আটকে আছে মানে কি, তার নিচের দিকের ওজন আর উপরের দিকের টান সমান। তো এই জিনিসটা আমরা এখন দেখাই, দেখো। আচ্ছা বলো তো, যেহেতু এই এমভরের বস্তুটা এখানে স্থির আছে, তার উপর লব্ধি বল কত? লব্ধি বল 0, কারণ নিচের দিকের 100 উপরের দিকের 100 যদি সমান হয় তাহলে লব্ধি 0 না? তাহলে লব্ধি বল এই ক্ষেত্রে 0 আমরা বলতে পারি, হ্যাঁ। তাহলে এই জায়গায় লব্ধি বল যেহেতু 0, এই বস্তুর উপর কোনো বল নাই, কোনো বল না থাকলে কোনো ত্বরণও থাকবে না, হ্যাঁ। তাহলে আমাদের এই জায়গার উপর লব্ধি বল 0, সেটা আমরা বলতে পারি। আচ্ছা এই যে লব্ধি বল মানে কি? লব্ধি বল মানে এখানে 2টা বল আছে, দেখো, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে টান বল। তাহলে ওজন প্লাস টান বল এই দুইটা মিলে 0 হইতে হবে, হ্যাঁ। তাহলে 0 হওয়ার জন্য কি হইতে হবে? এইটার মান আর এটার মান সমান হইতে হবে। মনে করো এটা 100, তাহলে এইটাও 100 হইতে হবে। বাট যদি দুইটাই প্লাস হয় তাহলে 100 100 মিলে তো 200 হয়ে যাবে, তাহলে এরকম হবে না। তাহলে একটাকে প্লাস হলে আর একটাকে অবশ্যই মাইনাস হইতে হবে। আমি যদি বলি এটা প্লাস 100, এটাকে হইতে হবে মাইনাস 100। তাহলে 100 প্লাস মাইনাস 100 যোগ করলে কিন্তু 0 হবে, হ্যাঁ। তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, তাহলে আমাদের এই কন্ডিশনের জন্য 2 নাম্বার চিত্রের জন্য আমাদের লব্ধি বল 0, কারণ সে এখানে স্থির আছে। লব্ধি বল 0 মানে হচ্ছে কি, এখানে তো 2টা বল আছে, একটা ওজন আর উপরের দিকে টান। তাহলে ওজন আর টান দুইটা মিলে লাস্ট পর্যন্ত কিছু থাকবে না। তো দেখো থাকি কিনা আমরা দেখি। ওজনের মান কত? mg। আচ্ছা টানের মান কত বাচ্চারা? টানের মান কি মাইনাস কে কিনা? হ্যাঁ সমান সমান 0। দেখো তো মিলতেছে কিনা, তোমার মনে লাড্ডু ফুটতেছে কিনা? হ্যাঁ বাচ্চারা ফুটতেছে। দেখো এটার মান যা, এটার মান তাই, বাট অপোজিট। দেখো কিভাবে বুঝলাম, দেখো আমরা যদি mg এর মান বার করি এটাকে ওই পাশে যাবে কিনা? হ্যাঁ ওই পাশে যাবে। তাহলে mg = k হবে। এই কথাটাই কি তোমাদের আমি বলছিলাম কিনা? হ্যাঁ এই কথাটাই আমি তোমাদের বলছিলাম যে হ্যাঁ, যে এই জায়গায় আসলে mg এর মান যদি 100 হয়, টিনোটের মানও 100 হবে, বাট মাইনাস 100। মাইনাসটা আসলে কি বোঝায়? মাইনাস আসলে দিক বোঝায়, কারণ একজনের দিক নিচের দিকে আর একজনের দিক উল্টা দিকে। তাহলে তোমার একটা প্লাস হলে আরেকটা তো মাইনাস হবেই না, মাইনাস না দিলে কিন্তু গুণ হবে, তাই না? কারণ আমরা একজনকে প্লাস বলতেছি, তাহলে আরেকজনকে মাইনাস বলতে হবে, অপোজিট যেহেতু। আচ্ছা তাহলে আমরা বুঝলাম জাস্ট মান নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা মান নিয়ে চিন্তা করলে বলবো mg এর মান যা, k এর মান তাই, k এর মান তাই। বাট মাইনাসটা কি বোঝায়? মাইনাসটা বোঝায় mg এর দিক যে দিকে, k এর দিক উল্টা দিকে, এটাই বোঝায়, হ্যাঁ। তাহলে এটা খুব দামি একটা রিলেশন বাচ্চারা, যে যখন আমরা এমভরের একটা বস্তু ঝুলাইছি তখন সে এই পরিমাণ প্রসারণ হয়ে আটকে গেল। আটকে যাওয়া মানে হচ্ছে তার নিচের দিকের ওজন যা, উপরের দিকে টান তা। তাহলে নিচের দিকের ওজন হচ্ছে mg আর উপরের দিকে টান হবে k। কেন? কারণ কি? কারণ এই পরিমাণ প্রসারণ, স্প্রিং কি পরিমাণ টান দেয় সেই মানটা হচ্ছে k। তো আমরা যদি দুজনের মান নিয়ে কাজ করি তাহলে mg = k হবে, ঠিক আছে। বাট আমরা যদি দিকও চিন্তা করি তাহলে mg w mg বললে টানকে আমরা মাইনাস k বলতে হবে, কারণ ওজনের দিক যেদিকে টানের দিক উল্টা দিকে। তো সবাইকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এমভরের বস্তু ঝুলানোর পর সে যদি এই পরিমাণ প্রসারণ হয়, তাহলে ওই এই পরিমাণ প্রসারণ আমরা কি বলতে পারি? নিচের দিকের ওজনের মান আর উপরের দিকে টানের মান সমান, দ্যাট মিন্স mg = k বলা যাবে। এই রিলেশনটা সবাই বুঝছো কিনা? ওকে ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। বাচ্চারা দেখো এদিকে তাকাও। তাহলে আমাদের নরমাল অবস্থায় স্প্রিংটা এখানে থাকে, এমভরের বস্তু ঝুলানোর পর এই অবস্থায় আছে। আচ্ছা তাহলে এই অবস্থায় mg এর মান আর k এর মান সমান, হ্যাঁ এই পর্যন্ত আমরা বুঝলাম। আচ্ছা তারপর দেখো 3 নাম্বার চিত্রে আমরা যাই, হ্যাঁ মনোযোগ দিবা বাচ্চারা। তা আমরা এখন কি কাজ করব? একটু দুষ্টামি করব। দুষ্টামিটা কি? তাকে আমরা এখান থেকে একটু টান দিব, দিয়ে ছেড়ে দিব, তখন সে এরকম করে নাচবে। তাহলে আমাদের এখন কাজে হচ্ছে তাকে নাচানো, হ্যাঁ। তো আমরা এই জন্য কি কাজ করব? তাকে একটু টান দিয়ে ছাড়া দেবো। দেখো তাহলে ছেড়ে দিলে আমাদের সে দাঁড়াও, ওকে। তাহলে দেখো পাক কিন্তু 4টেই দিছি আমি, তাই না? হ্যাঁ তাহলে আমাদের এমভরের যে বস্তুটা আছে সে মনে করে এখন এখানে আছে। মাই ডিয়ার স্টুডেন্ট দেখো, তাহলে আগে কিন্তু এখানে ছিল, বাট আমরা একটু টান দিছি, দিয়ে নিচে নামাইছি। তাহলে সে কতটুকু স্মরণ করাইছি বলো তো? আমরা x পরিমাণ স্মরণ করাইছি, ঠিক আছে। ওকে তাহলে x পরিমাণ স্মরণ করে আমরা যদি এখন তাকে ছেড়ে দেই, তাহলে সে কি করবে? সেরকম করে নাচতে থাকবে, তাই তো? আচ্ছা এখন কথা হচ্ছে কি জানো, তোমার যে x আছে, হ্যাঁ এই xটার মান কত হবে? এখানে একটা দামি কথা আছে, শোনো। যদি তোমার এর মানটা আমি 5 সেন্টিমিটার বলি, তুমি x এর মান কখনোই 5 সেন্টিমিটারের চেয়ে বেশি নিও না। কি বলছি? x এর মানটা 5 সেন্টিমিটার বেশি নিব না। মনে করো আমি 3 সেন্টিমিটার নিতে পারি,
তুমি বললো ভাই আমি 4 সেন্টিমিটার নিতে পারি, হ্যাঁ নাও, কিন্তু তাহলে আমরা কি বললাম আমাদের x এর মানটা অবশ্য ই এর ছোট হবে, মানে আমরা ছোট নিব। তাহলে দেখো, তাহলে আগে যদি 5 সেন্টিমিটার প্রসারণ হয়, আমরা মনে করি ধরে নিছি এটা 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার প্রসারণ হয়ে তো এখানে আটকাইছে, হ্যাঁ আমরা এখন যতটুকু টাইনা ছেড়ে দিব সেই সরণের মান মানে x এর মানটা কখনই আমরা 5 সেন্টিমিটারের বেশি করব না, 5 সেন্টিমিটার কম করব। এই 1 সেন্টিমিটার টাইনা ছেড়ে দিতে পারি, 2 সেন্টিমিটার টাইনা ছেড়ে দিতে পারি, 3 ছেড়ে দিতে পারি। তো কেন আমরা ওই 5 এর বেশি করব না? কারণটা কি, লজিকটা কি? কারণটা হচ্ছে যখনই তুমি x এর মানটা ই এর চেয়ে বেশি করে ফেলবা তখন এই জিনিসটা আর সিম্পল হারমোনিক মোশনে দুলবে না। ও তাহলে বিষয়টা কি বুঝলাম? বুঝলাম যে আমরা এখানে তো আটকে আছে, হ্যাঁ, তো আমরা যতটুকু টেনে ছেড়ে দিব সে টানের মানটা মানে x এর মানটা কখনোই ই এর চেয়ে বেশি করব না, ইটা আমাদের লিমিট, ই এর নিচে রাখবো, হ্যাঁ, তাহলে x এর মানটা আমরা ই এর নিচে রাখবো, রেখে তাকে টেনে ছেড়ে দিব, তখন সে দুলবে এবং তার এই দুলনটাই তখন সিম্পল হারমোনিক মোশন হবে। বাট আমরা যদি 5 সেন্টিমিটারের বেশি নাও করে টান দিলাম, দেখো নাও করে টান দিলাম, তারপর ছাড়ছি, তখন সে উল্টে পড়বে, লাভ হবে না, কোনো সিম্পল হারমোনিক মোশন হবে না। সবাইকে এটা ধরতে পারছো কিনা আমাকে একটু বলো যে x এর মানটা কেন আমরা 5 সেন্টিমিটার বা ই এর কম রাখবো, ঠিক আছে? কারণ আমরা যদি ই এর 5 সেন্টিমিটার বা ই এর চেয়ে বেশি করে দেই তখন তার দোলনটা সিম্পল হারমোনিক মোশন হবে না। এই পর্যন্ত বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে x এর মানটা হবে সেটা আমরা কোনোদিনই আমরা কি করব না, ই এর চেয়ে বেশি নিব না। আচ্ছা, তাহলে আমরা যদি না নেই তাহলে কি করব? তাহলে ই এর চেয়ে কম রেখে টেনে ছেড়ে দিব। আচ্ছা, এখন মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু বলবা, স্প্রিংটা তো এখানে ছিল, হ্যাঁ, তাহলে এখন বলো তো সে কিন্তু এখন এখানে আছে, তাহলে এই প্রসারণটাকে আমরা কি বলতে পারি বলো তো? ই প্লাস এক্স বলতে পারি কিনা? দেখো, তাহলে এই পরিমাণ প্রসারণ এতটুকু, আমরা আরেকটু এক্স করছি, তাহলে আমরা লাস্ট পর্যন্ত মোট কতটুকু প্রসারণ করছি? ই প্লাস এক্স না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গায় আমার ওজন কত বলো তো? ওজনের মান কি mg? হ্যাঁ, ওজনের মান কিন্তু 100 নিউটনই আছে। তাহলে দেখো এই জায়গায়ও কিন্তু 100ই ছিল, এই জায়গায় আমাদের ওজন 100 ছিল, এই জায়গায়ও কিন্তু 100। কিন্তু বাচ্চারা শুনো, এই জায়গায় আমার নিচের দিকের 100 বল ছিল, উপরের দিকে টানও 100 ছিল, যার কারণে সেখানে ব্যালেন্স ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে বলো তো, যখন আমরা এদিকে তাকাও এই পরিমাণ প্রসারণ করছি তখন তার উপরের দিকে যে টান ছিল সেটা হচ্ছে 100 নিউটন হয়েছে। তাহলে এই পরিমাণ প্রসারণের জন্য উপরের দিকে টান 100, নিচের দিকের ওজনে 100, তাহলে সে ব্যালেন্স আছে, হ্যাঁ, তাহলে সে ব্যালেন্স আছে। কিন্তু যদি আমরা ই এর চেয়ে আরেকটু বেশি প্রসারণ করি তাহলে এখন বলো তো তার এই দিকের উপরের দিকে যে টান হবে সেই টানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? T1 দ্বারা প্রকাশ করলাম। এই T1 এর মান কি হবে? -k * x না? x মানে কিন্তু প্রসারণ, কিন্তু এখন আমরা কতটুকু প্রসারণ করছি সেটা হচ্ছে ই প্লাস এক্স, তাহলে মোট হচ্ছে ই প্লাস এক্স। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা লিখবো ই প্লাস এক্স। দেখো মনোযোগ দিবা, এই পরিমাণ প্রসারণের জন্য উপরের দিকে টান যা, আমি যদি ই প্লাস এক্স পরিমাণ প্রসারণ করি তাহলে টানের মান আর একটু বেশি হবে, হ্যাঁ, কারণ আমাদের এই সরণের মান আমরা বাড়াচ্ছি। তাহলে আগে ছিল ই পরিমাণ, এখন হচ্ছে ই প্লাস এক্স, তাহলে সরণের মান বাড়ছে মানে টানের মান বাড়বে। তাহলে এই জায়গায় তার উপরের দিকে টান কখনই 100 নিউটন হবে কি না একটু বেশি হবে? বেশি হবে। আচ্ছা, তাহলে আমি মনে করি এই জিনিসটাকে 110 ধরে নিলাম, কারণ এই পরিমাণ প্রসারণের জন্যই কিন্তু 100 ছিল। তাহলে নিচের দিকের 100 উপরের দিকে 100 ব্যালেন্স হয়ে গেছিল। বাট আমি যখন আরেকটু টান দিছি এখন কিন্তু উপরের দিকে বল বেশি, নিচের দিকের বল কম। হ্যাঁ, তাহলে কি হবে? এই বস্তুটা অবশ্যই এখানে স্থির থাকবে, তাই না বাচ্চারা? জীবনও থাকবে না, কারণ এখানে তো লব্ধি বল আছে। হ্যাঁ, তাহলে এই অবস্থার জন্য তার উপরের দিকে বল বেশি, নিচের দিকে বল কম। তাহলে লব্ধি বল কত বলো? তাহলে উপরের দিকে 110, নিচের দিকে 100, তাহলে 10 নিউটন থাকে। তাহলে এই 10-এর কারণে কিন্তু আমাদের বস্তুটা উপরের দিকে এক্সিলারেট হবে না? হবে না? হবে। তাহলে আমরা এখন যে কাজটা করব 3 নাম্বার কন্ডিশনের জন্য দেখব। 3 নাম্বার কন্ডিশন, 3 নাম্বার চিত্র আর কি। তাহলে 3 নাম্বার চিত্রে আমার একটা লব্ধি বল আছে এবং এই লব্ধি বলের মান 10 নিউটন আমরা ধরে নিছি আর কি 10। তাহলে এই লব্ধি বল যদি 10 হয়, দেখো নিচের দিকের 100 উপরের দিকে 110, লাস্ট পর্যন্ত 10 নিউটন থাকে, এই 10-এর কারণে ত্বরণ হবে কিনা? হ্যাঁ, তাহলে এই লব্ধি বলের কারণে আমাদের এই m ভরের বস্তুটার উপরের দিকে ত্বরণ হবে। তাহলে ত্বরণ ইনটু ভর গুণ করলে আমরা সেই লব্ধি বল পাবো কিনা? হ্যাঁ, পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এই জায়গায় লব্ধি বল যত বেশি তার ত্বরণের মান তত বেশি, ঠিক আছে? তাহলে আমাদের কোন এই জায়গায় লব্ধি বলের মানের উপর ডিপেন্ড করে আমার ত্বরণ কত। হ্যাঁ, তো লব্ধি বল সমান সমান আমরা কি লিখতে পারি? ভর ইনটু ত্বরণ। সব এই জিনিসটা বুঝছো কিনা দেখো। তাহলে এই জায়গার লব্ধি বল কত সেই জিনিসটার উপর ডিপেন্ড করে এই জায়গার ত্বরণ কত। যদি এরকম হয়, দেখো নিচের দিকের 100 উপরের দিকে 110, লব্ধি বল 10, তাহলে 10-এর কারণে যে ত্বরণ হইতো নিচের দিকের 100 উপরের দিকে 120 নিউটন, তাহলে এখন বলো তো লব্ধি কত হবে? 20 নিউটন না? হ্যাঁ, তাহলে এই জায়গায় লব্ধি বল যদি 20 হয় তাহলে তার ত্বরণটাও বেশি। হ্যাঁ, তো লব্ধি বল যত বেশি তার ত্বরণের মান তত বেশি। আচ্ছা, তাহলে এখন লব্ধি বল বলতে আমাদের কয়টা বল আছে? 2টা।
একটা হচ্ছে নিচের দিকের ওজন ডব্লিউ, উপরের দিকের টান T1। তাহলে আমরা লব্ধি বল বলতে ডব্লিউ প্লাস T1 বলবো, সমান সমান হচ্ছে এম এ। আচ্ছা আমরা তো যোগ করে দিছি, না আসলে যোগ করি নাই, বাট একটাকে প্লাস বললে আর একটা আমরা অবশ্যই মাইনাস বলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা ডব্লিউ এর পরিবর্তে এম জি লিখতে পারি, বাট টানের পরিবর্তে আমরা কি লিখতেছি কে ইন্টু ই প্লাস এক্স লেখা যাবে কিনা, হ্যাঁ সমান সমান এম এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এম জি ইজ ইকুয়াল টু আমরা যদি ভেঙে দেই তাহলে মাইনাস কে এক্স হবে কিনা, হবে, সমান সমান হচ্ছে এম এ। আচ্ছা বাচ্চারা আমরা 2 নাম্বার থেকে এই জিনিসটা পড়ছিলাম না, এম জির মান আর কে এর মান সমান, হ্যাঁ তাহলে এম জির পরিবর্তে আমরা কে লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা এম জির পরিবর্তে কে লিখলাম, মাইনাস কে এক্স সমান সমান এম এ, কোনো সমস্যা নাই, তুমি কে এর পরিবর্তে এম জি লিখতে পারো, মানে এম জির মান যা হবে কে এর মান কিন্তু তাই হবে। আচ্ছা তাহলে কে প্লাস আর মাইনাসটা ক্যান্সেল হয়ে গেছে, প্লাসের কে মাইনাসের কে ক্যান্সেল, তাহলে এম ইজ ইকুয়াল টু হলো মাইনাস কে এক্স, হয়েছে না, হয় না? ও তাহলে আমরা যদি এর মানটা বার করি তাহলে মাইনাসের কে বাই এম ইন্টু এক্স হবে কি না, হ্যাঁ এই তোমাদের মনে লাড্ডু ফুটতেছে কিনা, বলো বলো বলো, হ্যাঁ লাড্ডু ফুটতেছে। কে বাই এম জিনিসটা একটা ধ্রুবক রাশি, এবং আমরা কে বাই এম এর পরিবর্তে কিন্তু ওমেগা স্কোয়ার লিখতে পারি না, হ্যাঁ তাহলে আমরা লাস্ট পর্যন্ত লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবং এটা কার ইকুয়েশন ছিল, এটা ছিল যখন কোনো একটা কণা সিম্পল হারমোনিক মোশনে ধুলে তার ত্বরণের ইকুয়েশন। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমি এক্স পরিমাণ টেনে ছেড়ে দেই তখন তার যে ত্বরণটা হয় ওই ত্বরণের রিলেশন মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এর মানে হচ্ছে এই পার্টিকেলটা তখন সিম্পল হারমোনিক মোশনে ধুলবে। কি মজা, সবাই বুঝছে না, বোঝা নাই? হ্যাঁ তাহলে আমরা কি বুঝলাম, আমরা যে আরো এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলাম সেভাবে দুলতেছে, তো তাহলে তার এই দুলনটা কি সিম্পল হারমোনিক মোশন। সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলে দাও। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম যে আমরা যখন সাম্যাবস্থান থেকে, এটাকে আমরা যদি সাম্যাবস্থান ধরি, এক্স পরিমাণ টেনে ছেড়ে দিলে সেরকম করে দুলবে এবং তার এই দুলনটা কি হবে, সিম্পল হারমোনিক মোশন হবে। ওকে তাহলে আমরা তার ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশনগুলো ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এদিকে তাকাও, তাহলে আমাকে যদি বলে যে জিনিসটা আমরা ধুলাই দিলাম, নাচাই দিলাম, এই যে এ এমভরের বস্তুটা তো নাচতেছে, হ্যাঁ তাহলে তার পর্যায়কাল কত এটা তোমাকে বার করতে বলছে। কি বার করতে বলছে? পর্যায়কাল। ও কোনো সমস্যা নেই, দেখো পর্যায়কাল, ও এটা তো খুব ইজি বিষয়। দেখো তাহলে পর্যায়কাল মানে কি বাচ্চারা, পর্যায়কাল মানে হচ্ছে 2π/ω, তুমি পড়ছিলা, হ্যাঁ। আর ওমেগার পরিবর্তে কি লেখা যায় বলো না, √(k/m) লেখা যায় কিনা? হ্যাঁ লেখা যায়। এই যে আমরা ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখছি, k/m না, তাহলে ওমেগার পরিবর্তে √(k/m) লেখা যায়। ওকে তারপর দেখো এখন আমরা যদি উল্টাই দেই, দেখো উল্টাই দিলে এই জিনিসটা হবে 2π × √(m/k). আসলে আমরা উল্টাই কিভাবে, দেখো এই জিনিসটা কিন্তু আমরা বলছিলাম, দেখো k/m ছিল না, হ্যাঁ তো আমরা যদি দেখো দিকে তাকাও, এটা আমাদের লব, এটা আমাদের হর, তাহলে আমরা লব আর হরকে √m দ্বারা গুণ করি, দেখো √m, তাহলে কেটে যাবে না বলো তো, আর এটাকে ভেঙে দিলাম √k আর হচ্ছে √m, কোনো সমস্যা আছে? এই √m কেটে যাবে, লাস্ট পর্যন্ত 2π × √এর ভিতরে m, √এর মধ্যে k, মানে m/k হবে। তো আমরা এটা বলি আর কি, সহজভাবে বলার জন্য বলি যে উল্টাই দিছি, বাট আসলে উল্টাই নেই। আসলে কি কাজ করছি, লব আর হরকে দুইটাকে আমরা কি কাজ করছি বলো, লব আর হরকে আমরা √m দ্বারা গুণ করছি, √m কেটে গেছে, √k আছে আর উপরে m, মানে 2π m/k। আচ্ছা যাই হোক, তো আমরা বলবো আর কি উল্টাই দিছি, বাট তুমি বুঝে যাবা কাহিনীটা কি, ঠিক আছে? আচ্ছা তাহলে t = 2π/ω, ওমেগার পরিবর্তে k/m আর উল্টাই গেলে m/k। আচ্ছা তাহলে এটা আমাদের পর্যায়কালের রাশিমালা। আচ্ছা ঠিক আছে, তো এটি কিন্তু মেইন ফর্মুলা, বুঝছো, এটি মেইন ফর্মুলা। আচ্ছা তাহলে এখন আরেকটা ফর্মুলা আছে, শোনো আরেকটা ফর্মুলা আছে। আমরা জানি mg = k, তাই না? হ্যাঁ তাহলে m/k সমান সমান কি লেখা যায়, e/g লেখা যায় কিনা দেখো তো। mg = k, mg = k হবে কিনা? হ্যাঁ তাহলে আমি এই যে m/k অনুপাতটা আছে তার পরিবর্তে আমি e/g লিখতে পারি। আচ্ছা তাহলে আমার t এর আরেকটা ফর্মুলা হয়ে গেছে, t = 2π √e/g। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা দিয়ে কোন একটা স্প্রিং এর কি বার করতে পারবো, পর্যায়কাল বার করতে পারবো। মেইনলি তোমরা এটা ইউজ করবা, ঠিক আছে? যদি এদিকে তাকাও, এখানে m কি, m হচ্ছে আমরা যে ভরটা জুড়াইছি তার ভর, আর k কি, k কে আমরা স্প্রিং ধ্রুবক বলি বা বল ধ্রুবক বলি, এই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক হচ্ছে k, ঠিক আছে? স্প্রিং ধ্রুবক বলতে কি বোঝায়, মনে করো আমি বললাম 10 নিউটন/মিটার, এটার মানে কি, এর মানে হচ্ছে 1 মিটার প্রসারণ করতে, ওই স্প্রিংটাকে 1 মিটার প্রসারণ করতে 10 নিউটন দিতে হবে। ওকে তাহলে এটা দিয়ে বার করার চেষ্টা করবা, 2π × √m/k। আচ্ছা আর আরেকটা পাইছি 2π × √e/g। তাহলে e কি ছিল বাচ্চারা বলো তো? ই ছিল যে একটা ভর ঝুলানোর পর কি পরিমাণ প্রসারণ হয়েছে, যদি ওই মানটা দেওয়া থাকে তাহলে আমরা ই এর মান বসায়ও টি এর মান বার করতে পারি। সবাইকে এই দুইটা ফর্মুলা বুঝছো কিনা আমাকে বলো, যে t = 2π √m/k, এটা আমাদের মেইন ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা পাইছি t = 2π e/g। এই জিনিসটা কি, যে একটা m ভরের বস্তু ঝুলানোর পর
কতটুকু প্রসারণ হয়েছে ওই মানটা যদি দেওয়া থাকে, মানে ই এর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা ই এর মান বসাই দিয়ে জি এর মান তো ওই জায়গার জিটা আমরা বসাবো, বসে টি এর মান বার করতে পারবো। সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, ওকে। শোনো না এই বাচ্চারা, এখন তোমাদের খুবই দামি জিনিস শিখাবো আমি। আহা, পাগল হয়ে যাওয়া। দেখো না, আরে দেখো, মনোযোগ দিবা, হ্যাঁ, মনোযোগ। দামি জিনিস, এই দেখো দামি জিনিস। পর্যায়কালের দুইটা ফর্মুলা আমি পাইছি, টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার অফ এম বাই কে। ওকে, আরেকটা ফর্মুলা পাইছি যে টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার অফ ই বাই জি। হ্যাঁ, তো দুইটা দিয়ে আমরা স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল বার করতে পারি। তো আমাকে এখন রিলেশন কয়েকটা আমি তোমাদের শিখাই, সম্পর্ক শিখাই। দেখো, 1 নম্বর বিষয় হচ্ছে পর্যায়কাল তোমার ভরের বর্গমূলের সমানুপাতিক কিনা। হ্যাঁ, দেখো দুইটা জিনিসের উপরে স্প্রিং এর দোলনকাল। দেখো, একটা স্প্রিং সিস্টেমের উপর যে ভরটা আছে তাকে টেনে ছেড়ে দিলে তার দোলনকাল কত হবে? দোলনকাল মানে কি? সে যে আসতে কত সময় লাগবে, এটাই তো দোলনকাল। হ্যাঁ, তাহলে এই দোলনকালের মানটা কত হবে সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে কত মানের ভর আমরা লাগাইছি, আর ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত। ঠিক আছে, তাহলে আমাদের পর্যায়কালটা ভরের বর্গমূলের সমানুপাতিক আমরা বলতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে পর্যায়কালটা তোমার স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, আমরা এটা বলতে পারি। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। বলো তো, তুমি বলবো ভাই আচ্ছা পর্যায়কালটা জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা বলবা তাই না? ভুলো এই কথাটা তুমি বলো না। তাহলে বিষয়টা হচ্ছে কেন বলবো না, এই যে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক না মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা হবে না। কেন হবে না এই জিনিসটা আমরা বলি, শোনো। তাহলে আমরা বুঝলাম একটা স্প্রিং সিস্টেমের একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে তার যে দোলনকাল হবে এটা শুধু এম আর কে এর উপর ডিপেন্ড করে, ওই জায়গার জি এর উপর ডিপেন্ড করতেছে না। মানে রিলেশনটা মানে জি এর মানে আমরা টি সমানুপাতিক 1/√g মানে কি, এর মানে জি বাড়াই দিলে টি কমে যাবে, এটাই তো বলতেছি না। আসলে এটা হবে না, মানে টি বার করতে জি লাগে, ঠিক আছে, ওই জায়গার জি কত মান লাগবে, বাট আমরা যদি ওই জায়গার জি বাড়াইতে থাকি তাহলে টি এর মানের কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমি তোমাকে বলতে যাচ্ছি। তো হবে না, কেন হবে না সেটা একটু বুঝো, মনোযোগ দিবা। মনে করো এটা পৃথিবীর অবস্থা, তাহলে পৃথিবীতে জি এর মান 9.8, ঠিক আছে, আর ওই জায়গার জন্য ই এর মান হয়েছে তোমার 5 সেন্টিমিটার মনে করো। এখন মনে করো তুমি কোনো একটা গ্রহে গেছো যেখানে জি এর মান বেশি, তাহলে জি এর মান বেশি হইলে কি ওজন বেশি হবে কিনা? হ্যাঁ, তো ওজন বেশি হইলে বলো তো জি এর মান যেখানে বেশি ওজন বেশি, তাহলে সে কি এতটুকুই প্রসারণ হবে না আরেকটু বেশি প্রসারণ হবে? আরেকটু বেশি প্রসারণ হবে। ও, তাহলে আমি বুঝলাম যে জি এর মান যদি বেড়ে যায় তাহলে ই এর মানও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে ইও বাড়তেছে জিও বাড়তেছে, অনুপাতটা চেঞ্জ হচ্ছে কিনা? না। তাহলে আমরা যে জানি এম জি ইজ ইকুয়াল টু কে, তাহলে এম বাই কে এর পরিবর্তে ই বাই জি লিখছি। হ্যাঁ, তাহলে আমরা দেখালাম আমি যদি কোনো একটা জায়গার জি বাড়াইতে থাকি তাহলে কি হইতে থাকবে? জি বাড়তে থাকলে ইও বাড়তে থাকবে, বাট এই অনুপাতের কোনো চেঞ্জ হবে না, অনুপাতটা ধ্রুব থাকবে। অনুপাত ধ্রুব থাকা মানে এম বাই কে এর অনুপাত ধ্রুব থাকবে, এর মানে টি এর মানটা ধ্রুব থাকবে। তাহলে তোমরা কি এটা বুঝতে পারছো যে হ্যাঁ, এটা যদি পরীক্ষায় দিয়ে দেয় যে স্প্রিং ধ্রুবকের জি বাড়াই দিলে জি বাড়তে থাকলে টি এর মান কমতে থাকবে, তাই না? এটা তারা তোমাকে প্রশ্নে বলবে, তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জীবন হবে না। বুঝছো না? বুঝো না, জীবন হবে না, কারণ জি বাড়াইতে থাকলে টি কমে না, কারণ জি চেঞ্জের সাথে সাথে কেন চেঞ্জ হচ্ছে না আমি তোমাকে কি বললাম? জি বাড়াইতে থাকলে টি কেন চেঞ্জ হচ্ছে না? কারণ জি বাড়তে থাকলে ইও বাড়তে থাকে, ও অনুপাতটা একই থাকে, জিও বাড়ে ইও বাড়ে, বাট অনুপাত একই থাকে, যার কারণে টি চেঞ্জ হয় না। বুঝছো না বোঝো নাই? কমেন্টে জানাই দাও। আহা, কি মজার জিনিস না? সবাই ভুল করবে এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, আমরা জি বাড়াইতে থাকলে টি চেঞ্জ হবে না, জি এর সাথে টি এর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্কই নাই। বুঝছো না বোঝো নাই? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 3টা রিলেশন বুঝলাম না? আচ্ছা, তারপর দেখো 4 নাম্বার রিলেশন। 4 নাম্বার হচ্ছে টি এর সাথে টি ভার্সেস এক্স এর কোনো সম্পর্ক আছে কিনা? না, এটাও কোনো সম্পর্ক নাই, টি এর সাথে এক্স এর কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই সেটা বুঝো, মনোযোগ দিবা, মনোযোগ। যখন আমি এম ভরের বস্তু ঝুলাইছি তখন সে এখানে এসে স্থির আছে। আচ্ছা, আমি এখান থেকে যদি 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই তাহলে সে মনে করে একটা পূর্ণ দোলন দিবে, যাই আসতে একটা সময় লাগবে, এটা মনে করো 2 সেকেন্ড লাগছে। আমি যদি আরেকটু টেনে ছেড়ে দেই তাহলে সে এরকম করে দুলবে, দেখো 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে আর একটু মানে বড় বিস্তার হবে 2। দেখো বিষয়টা তো তোমরা জানো, তুমি যতটুকু টেনে ছেড়ে দিবা 2 সেন্টিমিটার টেনে ছাড়তেছো তাহলে সে এদিকেও 2 সেন্টিমিটার যাবে, এরকম 2 সেন্টিমিটার বিস্তারে কাঁপবে। আমি যদি 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই তাহলে 3 সেন্টিমিটার বিস্তারে কাঁপবে, 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই 4 সেন্টিমিটার বিস্তারে কাঁপবে। ওকে, তাহলে আমি তোমাকে বললাম আমি যদি 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই তাহলে সে 1 সেন্টিমিটার উঠবে, 1 সেন্টিমিটার নামবে, মানে এভাবে কাঁপবে। এভাবে একটা পূর্ণ দোলন দিতে 2 সেকেন্ড লাগে। আচ্ছা, আমি যদি আরেকটু জোরে টেনে ছেড়ে দেই, মনে করো 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, তাহলে সে এখন এভাবে কাঁপবে না, একটু বড় বিস্তার নিয়ে, এই ক্ষেত্রেও তার দোলনকাল 2 সেকেন্ডই হবে। আরে আমি যদি 3 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই তাহলে সে এইভাবে দুলবে না,
এই ক্ষেত্রেও তার দোলনকাল 2 সেকেন্ডে হবে। আরে তাহলে বিষয়টা কি হচ্ছে, আমি এক্স এর মানটা কত নিচ্ছি, এটার উপর কি দোলনকাল ডিপেন্ড করছে না। তুমি বলবো ভাইয়া কেন করছে না, এটা এই ক্ষেত্রে তো সে কম দূরত্ব অতিক্রম করছিল, এখানে তো বেশি দূরত্ব অতিক্রম করছিল, কেন সময়টা একই হচ্ছে? এর কারণ হচ্ছে, দেখো তোমার কারণটা আমি একটু বুঝাই, তোমাকে মনোযোগ দিবা। আচ্ছা মনে করো সে ধ্রুববেগে যদি যায় আসিজুল ভিটি, আমি জাস্ট লজিকটা বোঝানোর জন্য এটা বুঝাচ্ছি। দেখো তাহলে টাইম মানে কি দূরত্ব বাই ভেলোসিটি না? এটা তো বুঝছো যে সময় মানে দূরত্বকে ভেলোসিটি দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, আমি বোঝার জন্য এটা বলতেছি। এখন বিষয় হচ্ছে, যখন তুমি 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দাও সে কিন্তু স্লোলি মুভ করে, স্লোলি। ওকে, যখন তুমি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিবা সে কিন্তু একটু ফাস্ট হয়ে যায়, মানে তার বেগের মান কিন্তু বেড়ে যায়। আচ্ছা, তাহলে যখন আমি 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি তখন সে দূরত্ব কম ছিল, তার ভেলোসিটিও কম ছিল। দেখো দূরত্বের মান মনে করো 4, ভেলোসিটির মনে করো 2, অনুপাতটা কত? অনুপাতটা 2। যখন আমি আরেকটু জোরে টেনে ছেড়ে দিছি দূরত্ব বাড়ছে, ভেলোসিটিও বেড়ে গেছে। আচ্ছা, দূরত্ব মনে করো 8, ভেলোসিটি হয়ে গেছে 4, দেখো তো অনুপাতটা 2 আছে না? হ্যাঁ, এই কারণে আমি তোমাকে বললাম যে হ্যাঁ আসলে যখন 1 সেন্টিমিটার টেনে ছেড়ে দিবা যতটুকু সময় লাগবে আসতে একটা পূর্ণ কম্পন দিতে, আর একটু জোরে ছেড়ে দিলেও একই। তাহলে আমার আসলে এক্স এর উপর ডিপেন্ড করতেছে না, তাহলে টি এর মানটা এক্স এর উপর ডিপেন্ড করছে না, জাস্ট আমাদের এক্স এর মানটা এর কম হয়েছে কিনা আমি দেখবো, তারপর আমি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার সামান্য একটু টাইনা ছেড়ে দেই, সে কাঁপতে তার দোলনকালটা আমরা পেয়ে যাব। সবাই বিষয়টা বুঝছো কিনা আমাকে একটু বলো। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের একটা উলম্ব স্প্রিংকে যখন আমি টেনে ছেড়ে দেই তাহলে একটা পূর্ণ কম্পন দিতে একটা সময় লাগে, সেটা হচ্ছে পর্যায়কাল। তাহলে পর্যায়কালের রিলেশন আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, বাট আমরা রিলেশনগুলো কি বুঝলাম, যে পর্যায়কাল ভরের সমানুপাতিক, মানে যে মাসটা আমরা এখানে ইউজ করতেছি তার ভরের সমানুপাতিক, আর যে স্প্রিংটা ইউজ করতেছি ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো তাহলে ভরের বর্গমূলের সমানুপাতিক আর কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুইটা জিনিসের উপর টি ডিপেন্ড করে, আর বাকি যে জি বললাম বা এক্স বললাম এদের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার হয়েছে কিনা সবার? এমসিকিউতে কাজে লাগবে। সবাই বুঝছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে আমাদের মোটামুটি পর্যায়কালের রাশিমালাগুলো বার করা হয়েছে, তারপর আমরা রিলেশনগুলো বুঝলাম। আচ্ছা, এখন আমরা দুইটা গ্রাফ দেখবো, বুঝছো? এই গ্রাফগুলো না পরীক্ষায় আসে দাদা। দেখো দেখো, এখন আমি দুইটা গ্রাফ শিখাবো তোমাদের, তোমরা পাগল হয়ে যাবা। দেখো দেখো কি আনন্দ আকাশে বাতাসে। গ্রাফ। আচ্ছা, তো আমরা জানি টি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার অফ এম বাই কে। হ্যাঁ, এটা আমরা জানি। এখানে এম কি? এম হচ্ছে আমরা যে বস্তুটাকে ঝুলাইছি সেই বস্তুটার ভর, কে হচ্ছে যে স্প্রিং এর মধ্যে ঝুলাইছি তার স্প্রিং ধ্রুবক। আচ্ছা, তো আমরা যদি স্কোয়ার করে দেই তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার এম বাই কে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 4 পাই স্কোয়ার, নিচে কে হবে, আর আমরা এমটাকে আলাদা করলাম, মানে আমরা আসলে ভরের সাথে টি স্কোয়ারের রিলেশন দেখতে চাই, এই জন্য কে আমরা চেঞ্জ করব না, ভরকে চেঞ্জ করব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি কাজ করবো শোনো, আমাকে বলছে টি স্কোয়ারকে তুমি ওয়াই অক্ষে দিবা আর এমকে তুমি এক্স অক্ষে দিবা, দিয়ে তাদের গ্রাফগুলো কেমন হবে সেটা বলো। সমস্যা নাই, ইকুয়েশন থেকে গ্রাফ আঁকতে হইলে দেখো টি স্কোয়ার ভার্সেস এম না, এই জন্য আমরা দেখো স্কোয়ার করে টি স্কোয়ার রিলেশন নিয়ে আসছি, আর টি স্কোয়ারের সাপেক্ষে এম কিভাবে চেঞ্জ হয় সেটা কিভাবে বুঝবো। দেখো তো তুমি যে কাজটা করবা, এই পুরো টি স্কোয়ারের মানটাকে তুমি কিন্তু ওয়াই অক্ষে বসাচ্ছ। হ্যাঁ, তাহলে আমাদের টি স্কোয়ারটাই আমাদের ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের ওয়াই। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তারা কোনো কিছু বলছে না, তাহলে আমরা একটা ধ্রুবক ধরে নিব, ধ্রুবকটাকে আমরা 3 ধরে নিই মনে করো, আর এই এমটাকে আমরা এক্স অক্ষে বসাচ্ছি, তাহলে এটা এক্স। দেখো তো ওয়াই হলো 3x, আরে তোমার মনে লাগতে ফুটছে কিনা, দেখো তো ওয়াই হলো এম এক্স না? হ্যাঁ, যদি দেখো দুইটা চলক না, একটা ওয়াই আর একটা এক্স, দুজনের মাথার উপর 1 1 আছে, এর মানে হচ্ছে সরলরেখা হবেই, সরলরেখা হবেই। তাহলে ওয়াই হলো এম এক্স এর ফরম্যাট হচ্ছে মানে সরলরেখা, এবং আমরা দেখলাম যে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তাহলে কাহিনীটা হচ্ছে এরকম, মূল বিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূল বিন্দুগত এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তাই না? তাহলে এটা স্লোপের বিষয়, যে স্লোপ কি এটা হবে, এটা হবে না, এটা হবে। তাহলে স্লোপের মানটা কার উপর ডিপেন্ড করে? এই যে 4 পাই স্কোয়ার বাই এম, বুঝো না? দেখো আমি যদি তোমাকে বলি যে আমি বুঝলাম যে টি স্কোয়ার ভার্সেস এম এর গ্রাফটা মূল বিন্দুগামী হবে, হয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল উঠবে এই কোণটা কি তুমি বার করতে পারবা? হ্যাঁ, দেখো তাহলে আমরা ঢাল বা স্লোপ বলতে কি বুঝি? স্লোপকে আমরা এম দ্বারা প্রকাশ করি, তাহলে এম এর মান এই ক্ষেত্রে কত? 4 পাই স্কোয়ার বাই কে। আচ্ছা, তাহলে আমরা এম বলতে tan থিটা বুঝি না, ঢাল বলতে তো tan থিটা বুঝি, তাহলে 4 পাই স্কোয়ার বাই কে। দেখো তো আমরা তো কে পরিবর্তন করব না, তাহলে কে এর মানটা দেওয়া থাকবে, তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া থাকবে কিনা? হ্যাঁ, তাহলে tan থিটার মান দেওয়া থাকলে ইনভার্স করে কি থিটার মানটা বার করা যাবে কিনা? হ্যাঁ, ইনভার্স করলে তুমি থিটার মানটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝছি মূল বিন্দুগামী হবে, এবং মূল বিন্দুগামী হয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেল উঠবে সেটাও আমরা বার করতে পারি ঢালের মান থেকে। কার মান থেকে? ঢালের মান থেকে। সবাই বুঝছো? ওকে, সবাই আমাকে একটু বলো যে টি স্কোয়ার ভার্সেস এম এর গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, এবং তার থিটার মানটা কত আমরা এইভাবে বার করতে পারি।
ঠিক আছে, তো এখন মনোযোগ দাও। তাহলে আমাদের এখনকার কাজ কি, শোনো মনোযোগ। তো আমরা কি কাজ করব, আমরা টি স্কয়ার ভার্সেস এম এর আরেকটা গ্রাফ আঁকবো। হ্যাঁ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কাজ করছিলাম দেখো, আমরা কিন্তু আমাদের স্প্রিং এর যে ভরটা ছিল এটাকে আমরা ইগনোর করছি, কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে কিন্তু স্প্রিং এর একটা ভর থাকে, বুঝছো না বুঝো না? হ্যাঁ, তাহলে স্প্রিং এর একটা ভর থাকে, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত চিন্তা করি না, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে ভরটা ঝুলাইছি তার ভর নিয়ে চিন্তা করছি। আচ্ছা, তাহলে যদি স্প্রিং এর ভর থাকে তাহলে কি হবে গ্রাফটা, সেটা আমি দেখাচ্ছি, মনোযোগ দাও। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্প্রিং এর একটা ভর আছে যেটাকে আমি এম নট বলছি, মনে করো এটা 2 কেজি, বুঝার সুবিধার্থে। হ্যাঁ, আর যে বস্তুটা আমরা ঝুলাচ্ছি সেটাকে আমি M1 বলছি। তাহলে এটা মনে করো জানি না, বাট এম এর মানটা, M1 এর মানটা আমরা পরিবর্তন করতে পারি। তাহলে মোট ভর কত হবে বলো তো? মোট ভর বলতে M1 প্লাস এম নট বা এম নট প্লাস M1 হবে না? হবে না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমার মোট ভর হচ্ছে এম নট প্লাস M1। হ্যাঁ, বাট এতক্ষণ পর্যন্ত আমরা এম নট এর মানটা 0 ধরে নিছিলাম না, তাহলে যদি এটা 0 হয়ে যায় তাহলে M1 এর মানে আমার M হবে। হ্যাঁ, তাহলে এতক্ষণ পর্যন্ত যে এমটা আমরা চিন্তা করছি এটা আসলে শুধুমাত্র কার ভর ছিল, যে বস্তুকে ঝুলাইছি তার ভর। তাহলে স্প্রিং এর ভরটা আমরা চিন্তা করি নাই, বাট এখন আমরা স্প্রিং এর ভরও চিন্তা করতেছি। তাহলে স্প্রিং এর ভর এম নট আর যে বস্তুটা ঝুলাইছি তার ভর হচ্ছে M1। তাহলে মোট ভর কত? মোট ভর হচ্ছে এম নট প্লাস M1। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার রিলেশনটা কি হবে দেখো। তাহলে আমাদের এমটা হচ্ছে মোট ভর না, তাহলে আমি মোট ভরের সাথে টি স্কয়ারের রিলেশনটা কি জানি দেখো এখান থেকেই। তাহলে টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার, দেখো টি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার কে বাই এম। এটা কি মোট ভরের সাথে টি স্কয়ারের রিলেশন কিনা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মোট ভরের সাথে টি স্কয়ার রিলেশন। আগে মোট ভরটা শুধুমাত্র যে বস্তু ঝুলাইছে তার ভরই ছিল, বাট এখন মোট ভর বলতে আমাদের স্প্রিং এর ভর প্লাস যেটা ঝুলাচ্ছি তাদের যোগফল। ঠিক আছে, ওকে। তো গ্রাফটা কেমন হবে দেখো, এদিকে তাকাও। তো আমরা গ্রাফটা আঁকি, বিসমিল্লাহির রহমানির রহিম, মনোযোগ দাও, খুবই দামি জিনিস। ওকে, তাহলে আমরা এখানে টি স্কয়ারের মান বসাবো, আর এখানে আমরা এদিকে তাকাও, প্রথমে আমরা M1 এর মানটা বসাই। কার মান? M1 এর মান। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় M1টা লিখি, দেখো এদিকে তাকাও, বুঝো এবার, বুঝো দেখো না। ঠিক আছে, দেখো দেখো দেখো, যদি আমাদের M1 এর মানটা আমরা 0 বলি, আচ্ছা বললাম M1 এর মান 0 মানে কোনো ভর ঝুলাই নেই, তাহলে আমার মোট ভর কি 0 হবে না? আমার তো একটা 2 কেজি ভর তো আছেই, স্প্রিং ভর তো আছেই। যদি আমি M1 এর মান 0 বলি তারপরে কিন্তু আমার মোট ভর একটা আছে। ও, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে বুঝলাম আমার M1 এর মান যদি 0 হয় তারপরও কিন্তু দেখো M1 এর মান 0 কিন্তু মোট ভর আমার আছে, যেহেতু মোট ভর আছে আমার কিন্তু একটা টি স্কয়ারের মান থাকবে। হ্যাঁ, তাহলে আমি যখন M1 এর মান 0 দিছি তার ফলে আমি কিন্তু একটা টি স্কয়ারের মান পাচ্ছি, এতটুকু একটা মান পাচ্ছি, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 0 হয় নাই, কেন? কারণ আমি যে ভরটা ঝুলাইছি তার মান 0 হইলেও আমার মোট ভর কিন্তু 0 হয় নাই, মোট ভর কিন্তু 2 কেজি প্লাস 0 মানে 2 কেজি রয়ে গেছে। ও, তাহলে মোট ভর যেহেতু আছে একটা দোলনকাল থাকবে। এরপরে যদি আমি এখানে 1 কেজি দেই তাহলে মোট ভর কত হবে? 3 কেজি হবে। ওকে, তাহলে 3 কেজি হইলে আগে ছিল 2 কেজি, দেখো 2 কেজির জন্য টি স্কয়ারের মান যা হবে 3 কেজির জন্য টি স্কয়ারের মান কি একই হবে না? কারণ আমরা দেখো এদিকে তাকাও, এই মানটা বাড়তে থাকলে টি স্কয়ারের মানও বাড়বে সরল রৈখিক রিলেশনে। ও, তাহলে আমরা কি বুঝলাম যে M1 এর মান যখন 0 তখন কিন্তু আমার টি স্কয়ারের একটা মান আছে। যদি M1 এর মানটা 1 কেজি 2 কেজি 3 কেজি করে বাড়াইতে থাকি, মানে যে ভরটা আমি ঝুলাবো এখানে যদি বাড়াইতে থাকে 1 2 3, তাহলে আমার এই মোট ভরের মান এরকম পর্যায়ক্রমে বাড়তে থাকবে। মোট ভর বাড়তে থাকলে টি স্কয়ারের মানও বাড়তে থাকবে, তাহলে তার গ্রাফটা হবে এইরকম। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে M1 এর মানটা যখন আমি 0 বসাইছি তারপর আমার একটা পর্যায়কাল আছে, তারপর যখন আমি M1 এর মানটা যোগ করতেছি 1 কেজি 2 কেজি 3 কেজি করে এরকম করে বাড়াচ্ছি 2 3, তাহলে আমার মোট ভরের মান বাড়তেছে, মোট ভর বাড়লে টি স্কয়ারের মান বাড়বে, এর সরল রৈখিক রিলেশনে বাড়বে। ঠিক আছে, আমরা বুঝছি। কিন্তু আমরা যদি এই কাজটা করি, শোনো, তাহলে আমার মনে করো আমরা যখন M1 এর মানটা 0 বসাইছি তখন মোট ভর কিন্তু আমার 2 কেজি ছিল। হ্যাঁ, তাহলে 2 কেজি প্লাস 0 মানে 2 কেজি, তখন আমার মানটাকে আমি টি স্কয়ার দ্বারা প্রকাশ করতেছি। এখন যদি আমি দুষ্টামি করে স্প্রিংটাকে একটু ঘষা দেই, ঘষে ভরটা কমাই দেই, তাহলে কি হবে? ও শোনো, তাহলে আমি কি কাজ করছি? ঘষে 1 কেজি কমাইছি। ও, তাহলে এখন আমার কিন্তু তার ভর 1 কেজি কমে গেছে, মাইনাস করছি। দেখো, তাহলে আমার ভরটা কিন্তু আগে যা ছিল তার থেকে 1 কেজি মাইনাস করছি, মাইনাস 1 কেজি করার ফলে এখন দেখো আগে তো 2 কেজি ছিল মোট ভর, তাই না? তাহলে 1 কেজি যদি মাইনাস করি, দেখো 1 কেজি মাইনাস করছি, করার পর এখন আমার এখানে কি আর 2 কেজি আছে না 1 কেজি আছে? হ্যাঁ, তাহলে আমার M0 এর মানে এখন 1 কেজি হয়ে গেছে, আগে ছিল 2 কেজি। দেখো, যখন আমি কিছু এদিকে তাকাও, যখন আমি কিছু দেই নাই তখন আমার এখানে 2 কেজি ছিল, এর জন্য একটা পর্যায়কাল ছিল। তারপর আমি বললাম যদি আমি এখানে 1 2 3 করে বাড়াইতে থাকি তাহলে M0 এর সাথে 2 কেজির সাথে ওই জিনিসটা যোগ হয়ে আমার M এর মান বাড়তে থাকবে, মোট ভর বাড়লে টি স্কয়ারের মান বাড়বে, সরল রৈখিকভাবে বাড়বে। কিন্তু এখন আমি কি করতেছি? এখন আমি কি কাজ করছি যে আমার M0 এর মান তো 0ই আছে, বাট স্প্রিং এর যে ভরটা ছিল তার থেকে 1 কেজি কমাইছি, মাইনাস করছি।
করার ফলে দেখো এখন দেখো তাহলে মোট ভর কি কমে গেছে না বলো তো? মোট ভর কিন্তু 1 কেজি হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আমার এই ভরটা 1 কেজি, তাহলে মোট ভর 1 কেজি, কারণ আমি তো কিছু ভর ঝুলাই নাই। তাহলে মোট ভর 1 কেজি হয়ে গেলে আমার টি স্কোয়ারের মান কমে যাবে। আচ্ছা তাহলে আমি যখন 1 কেজি মাইনাস করছি আমার টি স্কোয়ারের মান আর আগের মতো নাই, কিছুটা কমে যাবে, মানে গ্রাফটা এরকম হবে। আচ্ছা আমি যদি আরেকটু ঘষি এইটাও মনে করো 0 করে দিচ্ছি, তাহলে এইটাও যদি 0 হয়ে যায় তাহলে মোট ভর 0 হয়ে যাবে, আর মোট ভর যদি 0 হয়ে যায় তাহলে টি স্কোয়ারের মানও 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি যখন আরো 1 কেজি ঘষছি মানে -2 কেজি করছি, তখন টি স্কোয়ারের কোনো মান নাই, দেখো টি স্কোয়ারের মান 0 হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে যে ভরটা আমাদের শো করতেছে এই ভরটা আসলে কার ভর? তাইলে এই ভরটা আসলে তাহলে m0, হ্যাঁ এটাই কিন্তু আমাদের স্প্রিং এর ভর। আর এইখান থেকে পরবর্তী যে ভরটা আছে সেটা কার ভর? সেটা হচ্ছে m1। আর m0 প্লাস m1 যোগ করলে কি হয়? মোট ভর হয় কিনা? হ্যাঁ তাহলে মোট ভর হয়। তাহলে আমি যদি এখান থেকে চিন্তা করি তাহলে m0 এতটুকু, m1 এতটুকু, তাহলে m0 প্লাস m1 করলে তোমার মোট ভর হবে। সবাই এটা বুঝছো কিনা এই গ্রাফ দুইটা আমাকে একটু বলো সবাই। তাহলে এটা বুঝছো কিনা আমাকে বলো, এটা তো আমরা আগেই বুঝছি। সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? সমস্যা নাই না? মাশাআল্লাহ। তাহলে আমরা কি কাজ করলাম যে গ্রাফগুলো বুঝে গেছি নাকি? আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি। আচ্ছা তো আমরা এতক্ষণ পর্যন্ত উলম্ব স্প্রিং পড়ছিলাম না, যে একটা বস্তু উলম্ব স্প্রিং তো বুঝছো, একটা বস্তুকে ঝুলাই দিছি, মানে ঝুলাই দিলে সে একটা অবস্থায় যে থামবে, তারপর আরেকটু টেনে ছেড়ে দিলে সেরকম করে দুলবে, তার দোলনটা সিম্পল হারমোনিক মোশন। এটা নিয়ে আলোচনা করছি প্লাস গ্রাফগুলো পড়ছি। আচ্ছা যদি উলম্ব স্প্রিং না হয়ে সে অনুভূমিক বরাবর কোনো তলে থাকে তাইলে কি সিম্পল হারমোনিক মোশন হবে? কি বলছি দেখো না, কি বলছি, মানে যদি তোমার স্প্রিংটা অনুভূমিক তলে থাকে, দেখো অনুভূমিক তলে অবস্থিত স্প্রিং এর দোলন, হ্যাঁ স্প্রিং এর দোলন, এইটাও সিম্পল হারমোনিক মোশন হবে। দেখো তুমি অলরেডি এটা বুঝে গেছো, আমি জাস্ট একটু ধরাই দিই তোমাকে কনসেপ্টটা। তাহলে আমাদের এটা একটা টেবিল, এই টেবিলের উপরে আমাদের একটা স্প্রিং আমরা রাখছি, যার স্প্রিং ধ্রুবককে, এখানে একটা ভর আছে m ভরের বস্তু, যার এটা সাম্যাবস্থা। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে তো কোনো বল টল লাভ করবে না। যদি আমরা এখান থেকে একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে কি হবে বাচ্চারা? যদি এদিকে তাকাও, এটা আমাদের অ্যাক্সিস গুলো 0 পজিশন, আমরা যদি এটাকে এখানে টাইনা ছেড়ে দেই তাহলে সে একটা বল লাভ করবে, আর একটু জোরে আর একটু দূরে নিয়ে গেলে আরো জোরে বল। আচ্ছা তাহলে আমি এখানে রাখলে একটা বল লাভ করে, এইখানে রাখলে আরো জোরে বল লাভ করবে। আচ্ছা তাহলে যত দূরে নিচ্ছি বলের মান তত বাড়ছে। আচ্ছা তাহলে মনে করি এটা আমাদের বিস্তার, আমরা এখান থেকে ছাড়বো, তাহলে বিষয়টা হচ্ছে সাম্যাবস্থান থেকে যত দূরে নিচ্ছি বলের মান বাড়তেছে, মানে ত্বরণ বাড়বে। হ্যাঁ আচ্ছা আমরা যদি দূরে না নিয়ে এইভাবে ধাক্কা দিই ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে ধাক্কা দিলে কি হবে বলতো? এখানে নিয়ে আসি যদি ধাক্কা দিয়ে, এখন কি সে আমার দিকে দিবে না ধাক্কা মারবে আমাকে? উল্টা দিকে। তাহলে আমরা যদি স্প্রিংটাকে সংকোচন করি তাহলে তখন সে এদিকে ধাক্কা মারে, আর মানে হচ্ছে এখানে নিয়ে আসলে এদিকে ধাক্কা মারবে, এখানে নিয়ে আসলেও এদিকে, বাট ধাক্কার মানটা এতটুকুর জন্য যা হবে আর একটু বেশি সংকোচন করলে বেশি হবে। ও তাহলে আমরা কি বুঝলাম? দেখো এটাই তাহলে আমাদের মনে করো মাইনাস বিস্তার। আচ্ছা তাহলে আমরা দেখো সাম্যাবস্থান থেকে দূরে নেই বা এদিকে নেই, লাভ নাই, সবসময় সাম্যাবস্থার দিকে তার বলটা লাভ করে। এবং আমরা তো জানি যে যদি আমাদের সাম্যাবস্থান থেকে সরণ বাড়াইলে বল বাড়ে, তখন এই দোলনটা কি হয়? সিম্পল হারমোনিক মোশন হয়। ও তাহলে আমরা যদি এরকম করে টাইনা ছেড়ে দেই, মনে করো আমরা এখানে তাকাই এনে ছেড়ে দিছি, একটা প্রসারণ করে ছেড়ে দিছি, তাহলে সেইভাবে দুলবে না। হ্যাঁ তাহলে তার এই দোলনটা কি হবে? এটা হবে সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ এটা আমি বুঝে গেছি। আচ্ছা তাহলে এখন মনে করো এই জায়গায় এনে ছেড়ে দিলাম m ভরের বস্তু, তাহলে এই জায়গায় রাখলে সে কি এখানে স্থির থাকে না একটা বল লাভ করে, তাহলে ওই বলকে আমি F বলতেছি। হ্যাঁ তাহলে ওই বল সমান আমরা কি লিখতে পারি বলো না? তাহলে আমরা এই বল সমান হচ্ছে -ks লিখতে পারি কিনা? হ্যাঁ তাহলে আমরা মনে করো x পরিমাণ প্রসারণ করছি, তাহলে x পরিমাণ প্রসারণে কি বল লাভ করে? সেটা হচ্ছে -kx। এটা তো বুঝছি যে সরণ বাড়াইলে বল বাড়ে, এবং সরণ যেদিকে বল তার উল্টা দিকে। দেখো সরণ যদি এই দিকে হয় বল তার উল্টা দিকে, এই জন্য তার রিলেশন। এবং বুঝছো তো এই জিনিসটা যে সরণ বাড়াইলে বল বাড়ে, রিলেশন এটা। আর তাহলে আমাদের রিলেশন মেনলি ছিল এটা F সমানুপাতিক x বাড়লে বল বাড়বে, আর যেহেতু সরণ যেদিকে বল তার উল্টা দিকে এই জন্য মাইনাস, আর আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক দেয়, সেটা হচ্ছে -kx। এটা লিখছি আর কি। তো এখন দেখো মনোযোগ দাও, তাহলে x পরিমাণ সরণে সে কি পরিমাণ বল দিয়েছে সেটাকে আমরা F বলতেছি। তাহলে F এর পরিবর্তে আমরা m এ লিখতে পারি কিনা? হ্যাঁ লিখতে পারি, কারণ বল যত বেশি হবে তার ত্বরণের মানও তত বেশি হবে। তাহলে এই সমান কত হবে? -k/m × x হবে কিনা? হ্যাঁ বাচ্চারা k/m এর পরিবর্তে কি লেখা যায়? ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা স্কয়ার = k/m লেখা যাবে কিনা? হ্যাঁ তাহলে দেখো তো, তাহলে তার যে ত্বরণটা হচ্ছে এটা সিম্পল হারমোনিক মোশন সম্পূর্ণ কণার হচ্ছে কিনা? হ্যাঁ এর মানে হচ্ছে সে আসলে সিম্পল হারমোনিক মোশনে দুলবে। তাহলে তার যদি পর্যায়কাল বার করতে বলে কোনো সমস্যা নাই, তাহলে পর্যায়কাল হবে 2π√m/k। আগের মতো দেখো পর্যায়কাল কত? 2π/ω না?
হ্যাঁ ওমেগার পরিবর্তে তুমি কি লিখবা √k/m, আর এটা উল্টাই দিলে কত হবে 2s পাই * √m/k, আগের মতোই না? হ্যাঁ আচ্ছা, তাহলে জাস্ট দুইটা বুঝছো কিনা আমাকে একটু বলো। যে হ্যাঁ আমরা যদি উলম্ব স্প্রিং নিয়ে চিন্তা করি, তাও সরল সন্ধিত স্পন্দনে ধুলে একটা অনুভূমিক একটা প্ল্যাটফর্মের উপর বা টেবিলের উপর যদি প্রসারণ বা সংকোচন করে ছেড়ে দেয়, তাও সিম্পল হারমোনিক মোশনে ধুলে। সবাই বুঝছো? তাহলে উলম্ব স্প্রিং আর অনুভূমিক স্প্রিং দুইটাই কি হয় সিম্পল হারমোনিক মোশনে ধুলে। ক্লিয়ার হয়েছে সবার? সবাই দেখো একটা ম্যাথ করি, তারপর ছুটি দিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, যে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, দেখো এই পর্যন্ত কি কি পড়ছি। ফার্স্টে আমরা দেখলাম যে উলম্ব স্প্রিং এর বিষয়টা দেখলাম, উলম্ব স্প্রিং এর গ্রাফ দুইটা দেখছি। তারপর অনুভূমিক স্প্রিং হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে ধুলে, সেটা দেখলাম। তো আমরা একটা আজকে যা পড়লাম এর রিলেটেড একটা ম্যাথ দেখাই, তারপর ছুটি হয়ে যাবে। ঠিক আছে, শেষ। হ্যাঁ, ছুটি দিয়ে দিবো এখনই। দেখো একটা প্রবলেম করি, তাহলে তুমি দেখবা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। দেখো শোনো, মনোযোগ দাও, দেখো তোমার কি বলছে। হয়ে গেছে, তোমার বলছে যে এখানে একটা স্প্রিং ছিল। আচ্ছা, স্প্রিং ছিল, ওই স্প্রিংয়ের উপর একটা ভর ঝুলানো হয়েছিল। যে ভরটা ঝুলানো হয়েছিল তার ভর ছিল 0.2 কেজি। এখন তোমাকে বলছে 0.2 কেজি ভরের বস্তু ঝুলানোর পর সে তো একটা প্রসারণ হবে নাকি? হ্যাঁ, তাহলে নর্মাল অবস্থা এখানে থাকে, যখন আমরা এম ভরের একটা বস্তু ঝুলাই তখন সে একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণ হয়ে আটকায় যায়। যে পরিমাণ প্রসারণ হয়ে আটকায় যায় সেটাকে আমরা ইলংগেশন বলি, তাই না? বলি ইলংগেশন। আর এর মানটা তারা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে 0.1 মিটার। তারা বলে দিচ্ছে হ্যাঁ যে 0.2 কেজি ভরের বস্তুটা ঝুলানোর পর ওই স্প্রিংয়ে 0.1 মিটার প্রসারণ হয়ে থেমে যায়, এই জায়গায় থেমে যায়। আচ্ছা, তাহলে এই জায়গায় যেহেতু থেমে গেছে, এর মানে হচ্ছে তার নিচের দিকের বল যা, আর এই পরিমাণ প্রসারণে স্প্রিং কি পরিমাণ টান দেয়, তাহলে সেটার মান কি কেই না? হ্যাঁ, তাহলে কে এর মান আর এমজির মান কিন্তু সমান। বা আমরা এখানে মাইনাস দিচ্ছিলাম কেন? কারণ এমজির উল্টা দিকে ছিল। তাহলে এই পয়েন্টের জন্য আমরা বলতে পারি যে এমজির মান কেই। এই পয়েন্ট না, এটা আসলে সব সময়ের জন্য প্রযোজ্য না। এমজির মান যা হবে কে এর মান তাই হবে, কারণ আমরা বলতে কি বলছিলাম, মানে হচ্ছে সেই পরিমাণ প্রসারণ, যে পরিমাণ প্রসারণের জন্য তোমার যে টান হয় সেই টানের মানটা এমজির সমান হয়। তাহলে আমরা এমজি ইকুয়ালটাকেই সব সময় বলতে পারবো। ঠিক আছে, এখন তারা তোমাকে কি বলে শোনো। এখন তারা তোমাকে বলে দাদা, তোমাকে বলতেছে যে এটাকে একটু দুষ্টামি করে আমি কি করলাম, এক্স পরিমাণ প্রসারণ করছি। দেখো তাহলে তারা বলছে যে এক্স পরিমাণ প্রসারণ হয়েছে সেটার মান হচ্ছে 0.05 মিটার। আচ্ছা, তাহলে দেখো তারা কিন্তু দেখো এক্স এর মান যেটা এর চেয়ে কম না, সবসময় কম রাখতে হবে, নাহলে কিন্তু ঘন হয়ে যাবে বাচ্চারা। আচ্ছা, তাহলে 0.01 মিটার টেনে ছেড়ে দিব, তারা বলছে তোমাকে, বুঝছো, যে 0.01 মিটার যদি টেনে ছেড়ে দেই তাহলে সে কি এরকম করে কাঁপবে কিনা? হ্যাঁ, তাহলে এরকম করে কাঁপবে, সেইভাবে দুলবে। এবং তার এই দুলনটা কি, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, আমরা জানি। আর তোমাকে বলছে এই যে কাঁপবে, তাহলে তুমি কি কি বার করবে শোনো। 1 নম্বরে বার করতে বলছে তার বিস্তার কত, 2 নম্বরে বার করতে বলছে তার স্প্রিং ধ্রুবক কত, 3 নম্বরে বার করতে বলছে তার কৌণিক কম্পাঙ্ক কত, 4 নম্বর বার করতে বলছে সর্বোচ্চ বেগ কত, 5 নম্বর বার করতে বলছে সর্বোচ্চ ত্বরণ কত, 6 নম্বরে বার করতে বলছে টি এর মান 1 সেকেন্ড হইলে তার সরণ, বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তি কত। একটা প্রবলেম না করতেছি, এরকম করতেছে কেন? তো দেখো হচ্ছে না, মনোযোগ দাও। তোমরা মনে মনে বলতেছো আপনি একটা প্রবলেম করে কয়টা করে দিচ্ছেন না, একই সহজ। দেখো মনোযোগ দাও। আচ্ছা, তাহলে আমরা কি কাজ করছি, দেখো এই জিনিসটাকে আমরা সাম্যাবস্থা চিন্তা করতে পারি। হ্যাঁ, যে এখানে সে আটকায় থাকে, এখন আমি যদি সামান্য একটু প্রসারণ করে ছেড়ে দেই সে এরকম করে দুলবে। আচ্ছা বলো তো তার এই দোলনের বিস্তার কত হবে, বলো তো বিস্তার কত হবে? বিস্তার হচ্ছে আমি যতটুকু টাইনা ছেড়ে দিব সে অতটুকু বিস্তারে কাঁপবে। আমি যদি আর একটু বেশি টেনে ছেড়ে দেয় তাহলে বিস্তারের মান বেশি হবে। তাহলে বিস্তারের মান কার সমান হবে? 0.05 মিটার হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে বলছি যে স্প্রিংটার মধ্যে এই ঘটনাটা ঘটাইছে তার কে এর মান বার করো। হ্যাঁ, আমরা জানি mg = k না, তাহলে আমরা জানি mg = k। তাহলে কে এর মান যদি আমরা বার করি বাচ্চারা, কে এর মান হবে mg/e। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কে এর মান হবে mg/e। তাহলে m এর মান কত? 0.2, g এর মান কত? 9.8, e এর মান কত? 0.1। দেখো তো এই মানটা কত আসে, ক্যালকুলেটরটা নাও সবাই, ক্যালকুলেটর নিয়ে করো। তাহলে 0.2 × 9.8 / 0.1 করলে তোমার ঠিক আছে তো না? 0.2 × 9.8 / 9. হ্যাঁ ঠিক আছে, 19.6 না, 19.6 নিউটন পার মিটার। ঠিক আছে না বাচ্চারা? দেখো 0.2 × 9.8 / 0.1, ঠিক আছে 19.6। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে এখন ওমেগার মান বার করতে বলছে। ওমেগা মানে কি? ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক কি? কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে সে 1 সেকেন্ডে কত কোণ উৎপন্ন করে, কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, এইটা।
ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন কোনটাই আমাদের কণিক কম্পাঙ্ক, এবং ওমেগার মান কি ব্যবহার করে √k/m, মজা কিনা। হ্যাঁ, তাহলে আমাদের k/m আমরা বার করতে পারবো। k এর মান আমরা বসাই দিব, m এর মান বসাই দিব। k এর মান কত 19.6, এটা তো আমরা একটু আগে বার করলাম, বাই 0.2 রোড করব, রোড অফ অ্যান্সার করলে তোমার 9.899, হ্যাঁ, এত রেডিয়ান পার সেকেন্ড আসবে। হ্যাঁ, আচ্ছা, তো তোমার আরেকটা বার করতে বলছে, দাঁড়াও আমরা আছে এটা 6 নাম্বার দেই, টি এর মানও বার করতে বলছে, এটা 7 নাম্বার দিয়ে দেই। ঠিক আছে, তাহলে ওমেগা পর্যন্ত আসছি। হ্যাঁ, দেখো তো সর্বোচ্চ বেগ কত, এটা কোনো কথা হইলো? সর্বোচ্চ বেগ মানে ওমেগায় না, তাহলে ওমেগার মান জানি, এর মান জানি, বসাই দিলে সর্বোচ্চ বেগ হবে। সর্বোচ্চ ত্বরণ কত? সর্বোচ্চ ত্বরণ হচ্ছে ওমেগা স্কোয়ারে। আহা, কেন আমি এগুলো ইউজ করতেছি? কারণ এই কণাটা সরল ছন্দিত স্পন্দনে ধুলে, এর মানে হচ্ছে আমি সরল ছন্দিত স্পন্দনের যে সম্পর্কগুলো এতদিন শিখে আসছি সবগুলো আমি এখানে ইউজ করতে পারবো, তাই না? যেহেতু সে সরল ছন্দিত স্পন্দনে ধুলে, তাহলে তার সর্বোচ্চ বেগ কত হবে? সর্বোচ্চ বেগ ওমেগা হবে। সর্বোচ্চ ত্বরণ কত হবে? ওমেগা স্কোয়ারে। তো ওমেগার মান আমি জানি, এর মান জানি, বসাই দিলে হবে। আচ্ছা, তাহলে আমাদের 4 হয়ে গেল, 5 হয়ে গেল। হ্যাঁ, 6 নাম্বারটা করতেছি, দেখো তাহলে 4 5 হয়ে গেল, আর এগুলো তো হয়েছে। আবার পর্যায়কাল বার করে দেখো, তাহলে t = 2/√e/g দিয়ে করা যাবে কি না? হ্যাঁ, যাবে। আচ্ছা, অথবা তুমি 2/√m/k দিয়ে করতে পারবা কিনা? হ্যাঁ, এটাও করতে পারবা, যেহেতু m এর মান দেওয়া আছে, k এর মান দেওয়া আছে, দুইটা দিয়ে করা যাবে। বুঝছো না? বোঝা নাই? শেষ কাহিনী শেষ, আর একটু আছে, শেষ। এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, তো এই জিনিসটা একটু দেখাই দেই, তারপরে শেষ। ওকে, 7 নাম্বার দেখো, 7 নাম্বার। এখন একটা দামি জিনিস বাচ্চারা, পর্যায়কাল তো বুঝছো। এখন তোমাকে বলছে, আচ্ছা তুমি যে জিনিসটাকে টেনে ছেড়ে দিবা, তাহলে তার 1 সেকেন্ড পর সরণ কত, বেগ কত, ত্বরণ কত, বিভব শক্তি কত, গতি শক্তি কত, মোট শক্তি কত। আচ্ছা, তাহলে টাইম দেওয়া আছে না? তাহলে 1 সেকেন্ড পর সরণ, তাহলে আমাদের টাইমের রেসপেক্টে সরণের রিলেশন কত ছিল? a sin ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে সরণের রিলেশন। বেগের রিলেশন কত ছিল? ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল। হ্যাঁ, তারপরে কি ত্বরণের রিলেশন কত ছিল? ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তারপরে আমাদের বিভব শক্তি কত ছিল? বিভব শক্তি ছিল ½ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। তারপর গতি শক্তি কত ছিল? গতি শক্তি ছিল ½ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। আর মোট শক্তি কার উপর ডিপেন্ড করে না, মোট শক্তি সব সময় হবে ½ কে স্কোয়ার। তা আমার যেহেতু বলছে যে টাইমের মান 1 সেকেন্ড পর বার করো, তাই এই জন্য আমি সব টাইমের ইকুয়েশনগুলো লিখছি। ঠিক আছে, দেখো এগুলো কিন্তু গত ক্লাসে আমরা পড়ছি, তাই না? বিভব শক্তি, গতি শক্তি, মোট শক্তি। এখন কাজ হচ্ছে তোমার মানগুলো বসাই দেওয়া। আচ্ছা বলো তো, তুমি এই জিনিসটা জানো কিনা? বিস্তার জানো কিনা? হ্যাঁ, জানো। ওমেগার মান জানো কিনা? জানো। টাইমের মান বসাই দিলে তো হবে, 1 সেকেন্ড বসাবা। এখন তোমার ডেলের মানটা লাগবে, যে ডেলের মান কত। আচ্ছা, আমি ডেলটা আমি বুঝাই দিচ্ছি, ডেলের মান আমি বলবো, বাকিগুলো আমি জানি কিনা দেখো। হ্যাঁ, ওমেগা জানি, এ জানি, ওমেগা জানি, টি এ জানি, ডেলের মান আমি বলে দিব। তাহলে দেখো সবই জানি, জাস্ট আননোন হচ্ছে শুধু ডেল, আর বাকি সব কিছু আমরা জানি। শেষ। তাহলে আমার যদি বলে যে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর তার সরণ কত, বেগ কত, ত্বরণ কত, বিভব শক্তি, গতি শক্তি, মোট শক্তি, যা আছে সব বলো, কোনো সমস্যা নাই, আমি জানি এগুলো। এখন তাহলে ডেলের বিষয়টা একটু ধরো, ডেল সমান সমান কি? সব এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো, আমি জাস্ট ডেলের বিষয়টা ক্লিয়ার করে দেই, তাইলে তোমার কাহিনী খতম। সব এই পর্যন্ত বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ফর্মুলাগুলো বসাই দিলেই তো হবে। আমি এখন ডেল কত হবে সেটা বলবো তোমাকে। সবাই বুঝছো কিনা? আচ্ছা, ডেল কত? হ্যাঁ, মনোযোগ দিবা। শোনো, ডেলের মান কত দেখো। যদি আচ্ছা দেখো, তারা প্রশ্ন এরকম করে যে আমরা তার এক প্রান্ত থেকে টেনে ছেড়ে দিছি, যে দেখো আমরা নিচ থেকে টেনে ছেড়ে দিছি, এটা যদি তারা বলে ক্লিয়ার করে, যদি তারা জায়গাটা বলে দেয়, এই ডেল কত হবে, এটা শুধু ডিপেন্ড করে সে কোন অবস্থান থেকে আমরা কাউন্ট শুরু করছি। ঠিক আছে, যদি তারা ক্লিয়ার করে না বলে যে একটা কণা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে, দেখো প্রশ্ন কি বলছে, যে কণাটা সরল ছন্দিত স্পন্দনে ধুলে এবং এত বিস্তারে ধুলে, পয়েন্ট কত, 0.1 কত 0.05 মিটার বিস্তারে ধুলে, এরকম বলতেছে। বলে নাই কোন জায়গা থেকে তুমি কাউন্ট শুরু করবা, বলছে যে একটা কণা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে এবং তার বিস্তার এত। তাহলে কোন জায়গা থেকে তারা কাউন্ট শুরু করছে এটা কি বলছে না? যদি বলে না দেওয়া থাকে, আমরা ধরে নিব সে সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে। আচ্ছা বলো, সাম্যাবস্থান থেকে শুরু হইলে দশার মানটা কত? 0 ডিগ্রি না? যদি উপর থেকে শুরু করে, দেখো আমরা কিন্তু উপরের দিকটাকে প্লাস বলি, তাহলে উপর থেকে শুরু করলে দশার মানটা তুমি π/2 বসাবা। সরি, π/2 না, π/2 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। আর যখন এদিকে তাকাও, 0 থেকে 90, 90 থেকে এখানে আসলে কত? 180। তারপরে এখানে যখন আসে এটা হচ্ছে 300, দেখো 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, এটা হচ্ছে 3π/2। ঠিক আছে, এখান থেকে শুরু করলে 3π/2, আবার যখন এখানে আসে আবার 2π চলে আসে। তো বিষয়টা মনোযোগ দিবা, এদিকে তাকাও, ডেলের বিষয়টা বুঝো। তাহলে তারা যদি এখন এদিকে তাকাও, তাহলে আমরা উপরের দিকটাকে প্লাস ধরছি, নিচের দিকটাকে বলতেছি মাইনাস। আচ্ছা, তো শোনো,
যদি বলে যে কোন একটা কণা সরল সন্ধিত স্পন্দনে দুলতেছে, তার বিস্তার এত এত মানে অন্য ডাটাগুলো দিছে, বাট কোন জায়গা থেকে শুরু করছে এটা ক্লিয়ারলি বলে নাই, তাহলে আমরা কি ধরে নিব সে সাম্যাবস্থান থেকে শুরু করছে, কাউন্টটা সাম্যাবস্থান থেকে সবকিছু চিন্তা করা হয়েছে, তখন আদি দশার মানটা আমরা বিসমিল্লাহ করে 0 বলে দিব। ঠিক আছে, ওকে। বাট তারা যদি ক্লিয়ার করে বলে দেয় যে না তুমি তাকে টেনে এখান থেকে শুরু করছো, তাহলে বলো তো নিচে থেকে আমরা শুরু করছি, এটা তারা প্রশ্নে বলে দিছে যে টেনে আমরা এখান থেকে শুরু করছি, তাহলে দেখো তো নিচ থেকে শুরু করতেছি না, নেগেটিভ সরণ থেকে শুরু করতেছি না, তাহলে নেগেটিভ সরণ থেকে এখান থেকে যদি শুরু করি তাহলে সে কত ডিগ্রি আগে আছে দেখো, 90 180 270, তাহলে 270 ডিগ্রি আগে আছে, তখন আমি ডেলের মানটা কত বসাবো, 3π/2 বসাবো। সবাই ক্লিয়ার হয়েছে? শুধু ডেলের মানটা কার উপর ডিপেন্ড করে যে কোন জায়গা থেকে শুরু করছে। তারা যদি বলে না তুমি এখান থেকে কাউন্টটা শুরু করা হয়েছিল, তো তুমি এখন বার করো তার স্মরণের রিলেশন ব্যাগের রিলেশন, তাহলে এখান থেকে শুরু করলে আদি দশা ছিল π/2। যদি বলে না তারা এই অবস্থা থেকে নিচের দিকে যখন নামে তখন থেকে আমি কাউন্ট শুরু করছি, তখন আমি ডেলের মানটা বসাবো কত, 180 ডিগ্রি পাই। তাহলে ডেলের মান কত হবে এটা বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে আমরা কাউন্ট যখন শুরু করছি সে কোথায় ছিল। যদি ক্লিয়ার করে কিছু বলে দেওয়া না থাকে আমরা ডেলের মান বিসমিল্লাহ করে 0 বলবো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডেলের মান কিন্তু 0 বলি। কেন? কারণ তারা ক্লিয়ার করে কিছু বলে না, আমরা ধরে নেই সাম্যাবস্থান থেকে সবকিছু শুরু হয়েছে। বাট ক্লিয়ার করে বলে দিলে অবশ্যই তোমাকে সেটা বলতে হবে। ঠিক আছে, যেমন আমি এক্ষেত্রে ক্লিয়ার করে বলে দিছি যে আমি এক প্রান্ত থেকে টেনে ছেড়ে দিব, এখন এখান থেকে 1 সেকেন্ড পর 2 সেকেন্ড পর বা 3 সেকেন্ড পর তার সরণ ব্যাগ ত্বরণ কত এগুলো বার করতে হবে। তাহলে আমি যখন ক্লিয়ার করে বলে দিছি নেগেটিভ সরণের শীর্ষ প্রান্ত, তখন আমার দশাটা কিন্তু হবে 3π/2। তাহলে তুমি ডেলের মান, এই যে ডেলের মানগুলা এগুলো কত বসাবা, এগুলো সব 3π/2 বসাবা। বুঝছো না বোঝো নাই? 3π/2। ওকে, তাহলে এই ডেলে তো বিষয় ছিল, বাকিগুলো তো সব জানাই। সবাই বুঝতে পারছো কি বিষয়টা? কার কোনো সমস্যা আছে কিনা বলো? শেষ। তাহলে আমাদের আজকের পরে এই পর্যন্তই। তাহলে আমরা আজকে কি পড়লাম বাচ্চারা, সবাই একটু কমেন্টে জানাও বুঝছো কিনা। তাহলে আমরা উলম্ব স্প্রিং এর গতি বুঝলাম, উলম্ব স্প্রিং সরল দোলন গতিতে ধুলে এবং এটা দেখাইলাম। তারপর আমরা কি কাজ করছি, গ্রাফ আঁকছি। তারপর অনুভূমিক স্প্রিংটাও দেখাইছি যে একটা অনুভূমিক তলে যদি কোনো স্প্রিং থাকে তার দোলনটা সরল সন্ধিত স্পন্দন হয়। তারপর কি পড়াইছি, একটা ম্যাথ করাইছি। হ্যাঁ, ওকে ওকে। কার কোনো সমস্যা? মজা না? মজা না? বলো না মজা, বলো বলো না। আমরা ফিজিক্সকে ভালোবাসি, ফিজিক্সকে ছাড়া আমরা বাঁচবো না। ফিজিক্স আমাদের জান, ফিজিক্স আমাদের প্রাণ, আমাদের হৃদয় মনকুঠারে একজনের স্থান, সে ফিজিক্স। আর কাউকে আমি স্থান দিব না, দেইনি, এরকম বলো বলো। ঠিক আছে, ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।